কাদেরকে নিয়ে আপনি পলিটিক্যাল পার্টিটা করেছেন? পেশাজীবীরা, কর্মজীবীরা, নানান শ্রেণী পেশার লোকজন সম্পৃক্ত হচ্ছেন। আপনাদের কর্মসূচিগুলো কি বা আপনাদের গোলগুলো কি? কিছু চোর-চোট্টা একসাথে মিলে শাসক শ্রেণীর শাসক গোষ্ঠীরা যে গণতন্ত্র সেটা না। আমাদের গণতন্ত্র হচ্ছে গরিবের গণতন্ত্র। আপনারা বাংলাদেশে প্রচলিত ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তার থেকে আপনারা আলাদা কিভাবে? মুসলিম জাতীয়তাবাদের হচ্ছে এখানে সমগ্র মুসলিম জনগণ। কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন গণহত্যার, বিহারীদেরকে গণহত্যার ব্যাপারে বলেছেন এবং তাদেরকে ইভেন আপনার এই হত্যার ব্যাপারটা দেখবেন যে আপনার জঙ্গিবাদের প্রশ্নেও এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। আপনি যদি ২৪ এর গণহত্যার দিকে ইঙ্গিত করে থাকেন, ২৪ এর গণহত্যাটা যারা চালিয়েছে, আপনি যদি আওয়ামী লীগকেই দায়ী করেন, মূলত গণহত্যায় যে নেতৃত্ব দিছেন তিনি কিন্তু বাংলাদেশে ৩ মাস বহাল তবিয়তে ছিলেন। ডক্টর ইউনূস এখন পাওয়ারে আছেন। তার বাধা কোথায় আপনার দৃষ্টিতে? সে কেন পারছে না বলে মনে করেন? শহীদ পরিবারদের জন্য যে বিচারের যে বিষয়টা, সেই বিচার তিনি করতে পারতেছেন না। ৬ মাসের মাথায় ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে আমাদের জাতিকে একটা সঠিক ট্র্যাকে উঠায় দিয়ে যেতে পারতেন। আপনার কি যেই সামনে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে কি আপনার দল অংশগ্রহণ করবে? নিবন্ধন নিতে পারলে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের প্রায়োরিটি হচ্ছে সবার আগে জুলাই গণহত্যার বিচার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যে নৃতাত্ত্বিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা আছে, তাদের রোল কি? তারা কি আপনার দলে অংশগ্রহণ করতে পারে? তাদের অবশ্যই পারে। এবং আমাদের নীতি আদর্শের মধ্যে তার ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে তিনি আমাদের সভাপতিও হতে পারেন। স্টেজড হামলা করেছেন যেন আপনারা অনেক বেশি মিডিয়া কভারেজ পেতে পারেন। এবং সেটি হয়েছে। পুরা প্রোগ্রামটাকে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করা হইছে। এবং আমাদের এখানে যে শহীদ পরিবাররা কত গুরুত্বপূর্ণ কথা বলছে, সেগুলা মিডিয়াতে আসে নাই। আমি উদ্ভট কথা বলতে পারি, আমি অ্যাটেনশন সিক করতে পারি। বাট সেটা তো আমার বক্তব্যটা প্রকাশ পাওয়ার পরে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি এবং আপনার দল জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে রিপ্রেজেন্টেশন করার কারণেই কি আপনারা হামলার শিকার হয়েছেন? অবভিয়াসলি। এবং সেটা আপনাদেরকে সেটা আপনাদেরকে সেটা কি সার্জিস আলমের নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে এই হামলাটা? যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আপনার হোস্ট শোয়েব আহমেদ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব এবং তাদের পরিকল্পনা এবং বাংলাদেশকে ঘিরে তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং অন্যান্য বিষয় নিয়ে আমার সাথে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন খোমেনি এহসান, আহ্বায়ক জাতীয় বিপ্লবী পরিষদ। খোমেনি এহসান, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আপনাকেও স্বাগতম। যারা এই শো দেখছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বাংলাদেশের জনগণ সারা বিশ্বব্যাপী যারা বিস্তৃত, সবাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আপনাকে। জনাব খোমেনি এহসান, ১ম এই চলে যাই যে আ বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। ৩০ এর অধিক রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে এবং বাংলাদেশে সো ফার একটি দ্বিদলীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি দীর্ঘ সময়। যেখানে আওয়ামী লীগ আ আ এবং বিএনপি একটি বড় দল এবং আওয়ামী লীগের পতনের পরে বিএনপি এবং জামাত ২ টি বড় দল হিসাবে শক্তি হিসাবে আছে। সেখানে আম আ ছাত্রদের পক্ষ থেকে বা আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে যে দলটির কথা শোনা গিয়েছে সো ফার, সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় বিপ্লবী পরিষদ, আপনার নেতৃত্বে যে দলটি হয়েছে, আপনি এতগুলো দল থাকার পরেও এবং ছাত্রদের পক্ষ থেকে আরেকটি দল নিয়ে কথা হওয়ার সত্ত্বেও আপনি কেন একটি দলের প্রয়োজনীয়তা অনুভব করলেন? সেটি কি আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ। আমি আমার আলোচনার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদায় করি এবং দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি নিয়ে আসছি। আমাদের রাজনীতির মতাদর্শ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। এই মুসলিম জাতীয়তাবাদ বাংলাদেশের প্রেক্ষিতে নতুন নয়। কারণ মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতেই আমরা ভারতের প্রায় ৩০ কোটি মুসলমান যেখানে আজও পরাধীন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সেখানে আমরা ৩ দিক থেকে একটি বৈরী রাষ্ট্র এবং আরেক দিকে সাগর বেষ্টিত হওয়া সত্ত্বেও একটি ক্ষুদ্র ভূমিতে প্রায় ২০ কোটির মতো মুসলমান যে একটা স্বাধীন সত্তা নিয়ে টিকে আছি, সেটার অবদান হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের। অর্থাৎ ১৯৪৭ সালে যে আমরা মানচিত্র পাই, এই মানচিত্র আমাদেরকে দিয়েছে মুসলিম জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। এবং আপনারা জানেন যে এই মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি দক্ষিণ এশিয়ায় যেটা শুরু হয়, তার সূতিকাগার ছিল আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ, অর্থাৎ যে স্থানে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। এখান থেকেই মুসলিম লীগের রাজনীতি শুরু হয় এবং এই মুসলিম লীগের রাজনীতির যে মুসলিম জাতীয়তাবাদী যে রাজনৈতিক মতাদর্শ,
তার ভিত্তিতে আপনার ইউনাইটেড যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল এটা ২৪ বছর। তারপর আমরা ১৯৭১ সালে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান ২ ভাগ হয়ে যাই এবং বাংলাদেশ আল্টিমেটলি তার যে প্রকৃত পরিচয় অর্থাৎ বাংলাদেশ, যে বাংলাদেশ মূলত হচ্ছে মুসলিম বাংলা সালতানাত অথবা আমরা যেটাকে বলতে পারি শাহী বাংলা। এই শাহী বাংলার যে মানে বাংলাদেশী আমরা বলবো বাংলাদেশ তার একটা আ সর্বসাম্প্রতিক আ সংস্করণ। তো আমরা আমাদের নিজস্ব মুসলিম পরিচয় এবং আমাদের ভাষা, আমাদের জাতীয়তার সবকিছু আমরা কনসলিডেট করতে পারি ১৯৭১ সালে। এখন আপনারা যারা বলছেন যে আমরা একটা নতুন রাজনীতির কথা বলছি, আমরা আসলে একটা নজ নতুন রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের গণমানুষের অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রকৃত রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক যে অবদান, সেটাকে আমরা নবায়ন করতেছি। আমরা সেটাকে পুনরুজ্জীবিত করতেছি। সো আমাদের রাজনৈতিক দলটি নতুন, আমাদের মতাদর্শ মোটেই নতুন নয়। এবং আমাদের এই মতাদর্শ নতুন নয়, এটার ভিতরেই মূলত হচ্ছে আমাদের নতুন রাজনীতির প্রয়োজনীয়তা কেন সেটি আপনার সামনে আসছে। আমি আপনাদেরকে একটি বিষয় বলব যে বাংলাদেশের পাশে আপনার পৃথিবীর ২ টি প্রাচীন সভ্যতার অবস্থান। একটি হচ্ছে ভারতীয় সভ্যতা, আরেকটি হচ্ছে চীনা সভ্যতা। ভারত এবং চীনের এই যে আপনার চীন বর্তমানে পৃথিবীর ২য় বৃহৎ অর্থনীতি এবং ভারত হচ্ছে পৃথিবীর ৪র্থ বৃহৎ অর্থনীতি। অর্থাৎ ২ টি প্রাচীন সভ্যতা আধুনিক দুনিয়ার ২ টি বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হইছে এবং তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বটে। তো এই ২ টি সভ্যতার যদি আমরা উত্থান দেখি, তাহলে তারা তাদের জনগণের ভাষা, সংস্কৃতি, বিশ্বাস, জীবনবোধকে ধারণ করেই কিন্তু আপনার উত্থান ঘটছে। আপনারা দেখবেন যে চীনের যে একটা বিস্ময়কর উত্থান, সেখানে চীন বলতেছে যে তাদের সমাজতন্ত্র হচ্ছে চীনা ধারার সমাজতন্ত্র। অর্থাৎ এই সমাজতন্ত্রের উদ্ভব ইউরোপে। কিন্তু এটা যখন চীনে আসছে, তখন চীনের সংস্কৃতিকে, চীনের মানুষের জীবনবোধকে ধারণ করে এই কমিউনিজম দাঁড়ানোর ফলে আজকে কিন্তু আমরা দেখতেছি যে চীনের একটা অর্থনৈতিকভাবে উন্নত। এবং ভারতকে দেখেন, ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, ভারত মুসলমানদের উপর অত্যাচার করে। কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে যে ভারতের গোটা রাষ্ট্র ব্যবস্থা, ভারতের জনগণের কিন্তু ভাষা, আপনার সংস্কৃতি, তার জীবনবোধ সবকিছুকে ধারণ করে এগুচ্ছে বলেই কিন্তু ভারত অর্থনৈতিকভাবে পরাশক্তি হইছে এবং সামরিকভাবেও পরাশক্তি হতে যাচ্ছে। সেইখানে আমরা এই বাংলাদেশ না শুধু, একই সাথে আমরা পাকিস্তানের দিকেও তাকাতে পারি। আমরা মুসলিম মেজরিটি দেশ। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোথাও এখানকার গণমানুষের যে জীবনবোধ, এখানকার গণমানুষের যে সংস্কৃতি, এর কোনো কিছুই কি ধারণ করা হয় নাই। এবং তার ফলে আমরা গত ৫৩ বছর দেখছি যে বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কৃতি আসছে, আপনি গত ৫,০০০ বছরের সভ্যতার ইতিহাস দেখেন। বাংলাদেশের সভ্যতা হচ্ছে সম্প্রীতির সভ্যতা। বাংলাদেশে জি, আমরা যাচ্ছি সেখানে। কিন্তু তার আগে আপনি একটি কথা বললেন যে, আপনারা ৪৭ এর মুসলিম জাতীয়তাবাদকে পুনর্জীবন করছেন। পুনর্জীবনের দরকারটি কেন হয়েছে? কারণ ৪৭ এ যে মুসলিম লীগের নেতৃত্বে উপমহাদেশ ২ টি আলাদা রাষ্ট্রে বিভক্ত হলো, সেই মুসলিম লীগ কিন্তু আম আ বাংলাদেশের প্রেক্ষাপট থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাই না? তো আপনারা সেই অপ্রাসঙ্গিক বিষয়টাকে কিভাবে আনছেন? বা এটাকে আপনারা কেন এতদিন পরে দরকার মনে করছেন? আমি এই প্রশ্নের উত্তরে শুরুতেই বলব যে আমরা ৪৭ এর মুসলিম জাতীয়তাবাদকে সামনে আনিনি। ৪৭ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী লড়াইয়ের যে কালানুক্রমিক পর্ব আছে এর একটি পর্ব। ১৯৪৭ এই আমাদের মুসলিম জাতীয়তাবাদের উত্থান যদি আমরা ধরি, তাহলে মুসলিম জাতীয়তাবাদের শুরু হচ্ছে আপনার ১৭৫৭ থেকে। আপনারা জানেন যে ১৭৫৭ তে আমরা যে আমাদের যে আ মুসলিম যে সালতানাত ছিল, সালতানাতের অপভ্রংশ হিসাবে আমরা যে এখানে স্বাধীন নবাবরা ছিলেন অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা, সেই ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে যে আমাদের পতন হয়, পতনের পর একদিনও কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াই বন্ধ ছিল না। ১০০ বছর ফকির সন্ন্যাসীরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে যে যেখান থেকে পারছে এটার বিরুদ্ধে প্রতিরোধ করে গেছেন। ১০০ বছরের প্রতিরোধের আ পরবর্তীতে ১৮৫৭ তে সিপাহী বিদ্রোহ যেটাকে বলা হয় এই ভারতবর্ষের ১ম স্বাধীনতা আন্দোলন। এই সিপাহী বিদ্রোহকে যখন নির্মমভাবে আপনার দমন করা হয়, আপনারা জানেন যে এই যে আমাদের ঢাকার যে বাহাদুর শাহ পার্ক আছে আপনার সদরঘাট এলাকায়,
সেখানে আমাদের সিপাহীদেরকে, আমাদের বিদ্রোহীদেরকে হত্যা করে তাদের লাশ কিন্তু হচ্ছে গাছের ডালে, ডালে ঝুলানো ছিল। তো সে ১৮৫৭ তে যখন সিপাহী বিদ্রোহ দমন হয়ে যায়, এই দমনের পরে যে বিপর্যস্ত আমরা যে গোটা ভারতবর্ষে মুসলমানদের যে বিপর্যস্ত অবস্থা দেখি, সেই বিপর্যস্ত অবস্থাকে এন্ডোর্স করে বাস্তবতার আলোকে স্যার সৈয়দ আহমদের নেতৃত্বে মুসলমানদের হচ্ছে ইহজাগতিক যে মুক্তির যে লড়াই শুরু হয়, সেটি হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। মুসলিম জাতীয়তাবাদকে আপনি ১৯৪৭ সালের দিকে দেখলে হবে না। মুসলিম জাতীয়তাবাদ হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার রেনেসাঁ। রেনেসাঁ কখনোই হচ্ছে একটি কালের সাথে নির্ভরশীল না, এবং এটি সেটেল হয়নি কিন্তু। আমাদের যে আজকের যে বাংলাদেশের যে মেয়েটি গার্মেন্টসে আসতেছে গ্রাম থেকে, সে সে কিন্তু মুসলিম রেনেসাঁর প্রতিনিধিত্ব করে। অর্থাৎ তার মুক্তির লড়াই চলমান আছে। বাংলাদেশের যে ছেলেটি আজকে তিউনেশিয়াতে আপনার লিবিয়াতে যে এই সমুদ্র সৈকতে ইতালি যাওয়ার জন্য হচ্ছে মারা যাচ্ছে, সে মুসলিম রেনেসাঁর হচ্ছে একজন যোদ্ধা। অর্থাৎ এই যে মুক্তির লড়াই আমাদের দেশের মানুষের, এই লড়াইকে আমরা কিন্তু বৈষয়িকভাবে দেখতে হবে। এটাকে আমরা মনে করি যে মুসলিম জাতীয়তাবাদ মানে হচ্ছে ইসলামপন্থী যে আমরা যে স্ট্রাগল, না, ইসলামপন্থী স্ট্রাগল না। এখানে হচ্ছে মুসলিম জনগণের সকল বৈষয়িক মুক্তির লড়াই। সে যদি তার দারিদ্র থেকে বের হইতে চায়, সেটাও মুসলিম জাতীয়তাবাদ। সে যদি উচ্চশিক্ষিত হইতে চায়, সেটাও যে মুসলিম জাতীয়তাবাদ। এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমরা কিন্তু বলি ডক্টর ইউনূস হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের একটা গ্লোবাল আইকন। তিনি কোথা থেকে কোথায় আসছেন? ডক্টর ইউনূস এখন বর্তমানে যে দুনিয়াতে যে লিবারালিজম আছে, সেই লিবারালিজমের একজন প্রমিনেন্ট লিডার। এটাও কিন্তু আমাদের একজন মানে মুসলমানদের মুক্তির যে আপনার যে অভিমুখ, এটা কিন্তু একক না। একক না, এখানে কোনো একটা ইসলামিক রাষ্ট্রের ব্যাপার না। এখানে আপনার শুধু শরিয়ত না। এটা হচ্ছে আমাদের ইহজাগতিক সর্বাত্মক যে লড়াই, সেই লড়াইটাকেই হচ্ছে আমরা মুসলিম জাতীয়তাবাদ বলতেছি। এটার সূচনা হচ্ছে ১৮৫৭ পর থেকে, এবং অনেকের নাম আমরা জানি না, ইতিহাসে কোথাও লেখা নাই। বাট আমরা স্যার সৈয়দ আহমদ থেকে এটাকে রিকগনাইজ করি, এবং ওনার সময় থেকে শুরু হয়েছে শিক্ষার লড়াই, মুক্তির লড়াই, অগ্রগতির লড়াই, প্রগতির লড়াই, এবং এই লড়াইয়ের মূল কিন্তু আবার ইসলামকে এখন বিযুক্ত না। আমরা উন্নত হব, কিন্তু আমাদের বুকে অবশ্যই কলেমা থাকবে, আমাদের মুখে জিকির থাকবে, দুরূদ থাকবে। এটাই হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের মূল প্রত্যয়। বাংলাদেশে প্রচলিত ইসলামী দলগুলো থেকে আপনারা কিভাবে পার্থক্য? আপনাদের মুখে যদি দুরূদ থাকে এবং মনে যদি কালেমা থাকে, তাহলে আপনারা বাংলাদেশে প্রচলিত ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে, তার থেকে আপনারা আলাদা কিভাবে? এটার সাথে একটা খুব সহজ বিষয়। ইসলামিক দলগুলোর নেতৃত্ব কি? শুধু ইসলামিক নেতারা। আর মুসলিম জাতীয়তাবাদের হচ্ছে এখানে সমগ্র মুসলিম জনগণ, এবং তার সাথে আমরা একটা বিষয় বলেছি যে আমরা হচ্ছি আমাদের ৫,০০০ বছরের সভ্যতার যে উত্তরাধিকার। তো এই সভ্যতার মধ্যে হিন্দুরা অন্তর্ভুক্ত, এই সভ্যতার মধ্যে বৌদ্ধরা অন্তর্ভুক্ত, এই সভ্যতার মধ্যে খ্রিস্টানরা অন্তর্ভুক্ত, এবং চাকমা, মারমা থেকে শুরু করে, এবং আপনার ইন্টারেস্টিংলি বাংলাদেশে কিন্তু আমরা যে নাস্তিকতাবাদ দেখি, এটা মুসলিম বিদ্বেষী। বাট বাংলার সভ্যতার ভিতরে কিন্তু নিধর্মী, অর্থাৎ কোনো ধর্মের অনুসরণ করতো না, এই ধারা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। অর্থাৎ এই সকল এই সভ্যতার অন্তর্ভুক্ত সকল মানুষের যে লড়াই, সকল মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মুসলিম জাতীয়তাবাদ ওন করে। ফলে দেখবেন যে মুসলিম জাতীয়তাবাদে এসে আপনার যখন আমি কথা বলতেছি, তখন কিন্তু আমার সাথে আপনারা গত ১৬ বছর অনেক লড়াই দেখছেন, অনেক সংগ্রাম দেখছেন। আজকে শুধু আমি একটা বিষয় বলব যে মুসলিম জাতীয়তাবাদের সাথে অন্যদের পার্থক্যটা কোথায়? ইভেন মুসলিম জাতীয়তাবাদীদের সাথে লিবারেলদের কত, কত বেশি দূরত্ব। আপনার এই যে আমরা যে গুম খুনের কথা বলি, গুম খুনের কথাই শুধুমাত্র আসে কোথায়? আওয়ামী লীগ যাদেরকে গুম করছে। কিন্তু ৪ দলীয় জোট সরকারের সময় বিপ্লবী কমিউনিস্টদেরকে শত, শত গুম করা হয়েছে। শত, শত ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। একজন লিবারেলকে আপনি দেখবেন না বর্তমানে এই শহীদদের কথা উচ্চারণ করে। কিন্তু আমরা এই আপনি বিপ্লবী কমিউনিস্ট বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আপনি কি চরমপন্থী সর্বহারা পার্টি তাদেরকে মিন করছেন? না, এটা চরমপন্থী, আমরা তাদেরকে চরমপন্থী মনে করি না। আমরা এটা চরমপন্থী মনে করি না। কারণ হচ্ছে আমাদের ইতিহাসের ভিতরে, অর্থাৎ সশস্ত্রতার যে ব্যাপারটা, আমাদের মুক্তিযুদ্ধও তো সশস্ত্রতা। আমাদের সিপাহী বিদ্রোহ সশস্ত্রতা। আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ সশস্ত্রতা। এখন কমিউনিস্টদের সাথে আপনার কমিউনিস্টদের যে গ্লোবাল পলিটিক্স এবং আমাদের লোকাল পলিটিক্সটা আলাদা করে দেখতে হবে। ২ টাকে এক করে দেখলে হবে না। এবং এর ভিতরে মানে আপ 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 আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? যারা বাংলাদেশে প্রচলিত অর্থে যাদেরকে সর্বহারা পার্টি বলা হয় এবং যাদেরকে চরমপন্থা বলা হয়, তাদের প্রতি কি আপনারা সহানুভূতিশীল? অবভিয়াসলি সহানুভূতিশীল। তাদের শাহাদাতকে আমরা ওন করি, তাদের লড়াইকে আমরা ওন করি, এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনারা একমত? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি?
তাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের জনগণের মুক্তি। এখন সেখানে ডিবেটটা কোথায়? ডিবেটটা হচ্ছে ইডিওলজির প্রশ্নে, মতাদর্শের প্রশ্নে, ভাবাদর্শের প্রশ্নে। সেগুলো নিয়ে আমাদের মধ্যে ডিবেট আছে, আলাপ আলোচনা আছে। মানে তারা তো রাজনৈতিক দল না। সর্বহারা না, না, না। যারা আ এটা হচ্ছে চরমপন্থী এক্ষেত্রে তারা হচ্ছে হয়তোবা একটি সশস্ত্র আ না, 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 না। সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এটা যেতে চায়, তাই আমাদের তো? আমাদের প্রচলিত যে বয়ানের ভিতরে আমাদের যে রেসিস্ট বয়ান, আপনি যাকে অপর মনে করেন, তাকে সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত করার যে এই খেলা তো নতুন না, এটা পুরাতন পুরাতন। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন, আপনি আওয়ামী লীগকে দেখেন, আজকে শেখ হাসিনার চেয়ে বেশি গণহত্যা বাংলাদেশে কে করছে? বেশি সন্ত্রাস কে করছে? শেখ হাসিনাকে কেউ কোথাও বলছে টেররিস্ট, সন্ত্রাসবাদী? তাহলে আপনি কমিউনিস্টদের আপনি যখন কথা বলবো আমরা আধুনিক শিক্ষিত মানুষ, আমাদের কথা বলা উচিত পরিসংখ্যান দিয়ে। আমাদের কথা বলা উচিত হচ্ছে কনসেপচুয়ালি একদম ক্লারিফিকেশন দিয়ে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের কমিউনিস্টদের এরকম কোনো রেকর্ড নাই যাতে তাদেরকে আমরা সন্ত্রাসবাদী বলতে পারি। তাদেরকে আমরা সশস্ত্র ধারা বলি এবং তাদের মধ্যে কিছু ক্রিমিনাল এলিমেন্টস আছে। যেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোন দলেই হচ্ছে এটা নতুন না। আমরা সশস্ত্র ধারার আপনি যেটা বলেছেন সশস্ত্র ধারা, সেখানেই যদি একটু থাকি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে, বিশেষ করে আপনার দল, আপনার দল কি সশস্ত্র ধারা, বাংলাদেশের রাজনীতির যে সশস্ত্র ধারা সেটিকে আপনারা কি উৎসাহিত করেন বা না, আপনারা কি সেটিতে আমাদের আমাদের দল সন্তুষ্ট? আমাদের দল পরিষ্কারভাবে জনগণতান্ত্রিক। খেয়াল করবেন, নট গণতান্ত্রিক। মানে কিছু চোর-চোরটা একসাথে মিলে শাসক শ্রেণীর শাসক গোষ্ঠীরা যে গণতন্ত্র সেটা না। আমাদের গণতন্ত্র হচ্ছে গরিবের গণতন্ত্র। আমাদের গণতন্ত্রে সমাজের অন্তঃজ সকল মানুষ অন্তর্ভুক্ত। এবং হচ্ছে আমরা বলি প্রত্যেকটি নাগরিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমাদের সাথে কালচারালি আমাদের বাংলাদেশী এই যে মুসলিম জাতীয়তাবাদের সাথে সংকটটা কোথায় হবে এবং সেই লড়াই কিন্তু অলরেডি শুরু হইছে। আপনারা আমাদেরকে ডাকছেন হয়তো এই বিষয়ে কথা বলবেন। সেখানে আমরা বলব যে বাংলাদেশী মুসলিম জাতীয়তাবাদের কালচারালি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেইখানে সকল ধরনের প্রতারণার রাজনীতির মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আমরা বলছি যে নট গণতন্ত্র, এটা জনগণতন্ত্র। সো এখানে জনগণতন্ত্র বললে কিভাবে বুঝবেন যে বাংলাদেশে কিন্তু সংবাদপত্রে লেখা হয় বিশিষ্ট নাগরিক। পৃথিবীর কোথাও কোনো দেশে আপনার এই ধরনের রেসিস্ট কথা নাই। বিশিষ্ট নাগরিক হবে কেন? এখানে নাগরিকরা তো সবাই সমান। আপনি লিবারালিজমে যান, কমিউনিজমে যান, ক্যাপিটালিজমে যান, যেখানেই যান না কেন, নাগরিক সবাই সমান। আর বাংলাদেশে হচ্ছে একটা মফস্বলী আ অবিকশিত আপনার একটা ফ্যাসিস্ট যে একটা সমাজ আছে, সেখানে বলা হয় যে অমুক লোক হচ্ছে আপনার বিশিষ্ট। কি কারণে বিশিষ্ট? এই বিশিষ্টদের যে গণতন্ত্র আমরা সেটা বলছি। আমরা বলছি সর্বজনের যে গণতন্ত্র, সেই জনগণতন্ত্রের কথা বলতেছি। সেইখানে আমাদের সশস্ত্রতার ব্যাপার নাই। আমার বাংলাদেশ ২০ কোটি মানুষ হচ্ছে আমরা সবাই এক জায়গায়, এক ধারায় আছি। কার সাথে যুদ্ধ করব? আমি আমার ভাইয়ের সাথে আমার যুদ্ধ করার আমি প্রয়োজন মনে করি না। হ্যাঁ, কমিউনিস্টরা যেটা করে তাদের সাথে যে দ্বন্দ্ব, অর্থাৎ তাদের সাথে যাদের দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব ঐতিহাসিক। আপনার ধরেন যে সিরাজ শিকদারকে যখন বন্দী অবস্থায় নেয়া হইছে, তাকে কিন্তু শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থেকে অত্যাচার করেছে। এখন আপনি যখন একজনকে মারবেন, সে আপনাকে মারার চেষ্টা করবে। তাদের যে সংকট, আমাদের সংকট সেম না। ধন্যবাদ আপনাকে জি। বিষয়টা ক্লারিফাই করার জন্য। আ আপনার পলিটিক্যাল পার্টি আপনি জাপানে অবস্থান করছেন যতটুকু আমরা জানি। আপনি পলিটিক্যাল পার্টিটা করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের প্রেক্ষিতে। আপনার সাথে আর কারা আছে? কাদেরকে নিয়ে আপনি পলিটিক্যাল পার্টিটা করেছেন? দেখুন আমাদের আ পার্টির গঠন প্রক্রিয়া পুরোটাই হচ্ছে অর্গানিক এবং আ আমি এই প্রশ্নের অনেক মুখোমুখি হয়েছি। আমি গ্লোবে অবস্থান করি। ঠিক আছে? এখন আমরা যেই তথ্য প্রযুক্তি এবং যেই আপনার কি বলে যে ডেভেলপ দুনিয়াতে আছি, সেইখানে আমি আ একজন কি বলে এলাইভ এন্টিটি কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যদি ভার্চুয়াল কোনো ক্যারেক্টার না হই আমরাও এই হ্যাঁ, এই প্রোগ্রামটা করছি ভার্চুয়ালি। জি, আপনি জাপানে আছেন, আমি জি, আমেরিকায় আছি। হ্যাঁ। সো এখানে আমি হচ্ছে আইডিয়াটাকে এন্ডোর্স করছি। আমার লোকদের সামনে হাজির করছি যে এই যে জুলাই বিপ্লবটা হইছে, এই বিপ্লবকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় এবং এই বিপ্লবকে সঠিকভাবে রাজনৈতিকভাবে আ ডিফাইন করে এটার একটা কনসেপচুয়ালি আমরা যদি এটাকে তৈরি করি, তাহলে আমাদেরকে এই আমাদের মুসলিম জাতীয়তাবাদী আদর্শের আলোকে আমরা পুরো ব্যাপারটাকে ধারণ করতে পারি। সো আমি এইটা আইডিয়াটা কিন্তু হচ্ছে Facebook এর মাধ্যমে অর্থাৎ একটা কমিউনিকেশন আ চ্যানেলের ভিতর দিয়ে এটাকে আমি প্রচার করলাম। প্রচার করার পরে এখানে অর্গানিকলি
আ ছাত্ররা আসতেছেন, সাধারণ জনগণ আসতেছেন এবং পেশাজীবীরা, কর্মজীবীরা, নানান শ্রেণী পেশার লোকজন সম্পৃক্ত হচ্ছেন। এবং এটা আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে অফলাইন এবং অনলাইনে প্রচার করছি। বিভিন্ন ধারার লোকজন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। এটা বাড়ছে। সো এই ক্ষেত্রে আমি জাপানে আছি, এটা কোনো প্রবলেম না। এবং আমাদের যেহেতু বেইস ঢাকা, সেখানে আ বাংলাদেশের সোসাইটির সাথে আমি গভীরভাবে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এবং সেটা বলব যে আমাদের অপরাপর রাজনৈতিক দলগুলার চেয়ে বেশি সম্পৃক্ততা আমার আছে। কারণ আমি অলরেডি বলছি যে আপনি হয়তো কোনো আলোচনায় শুনেন নাই আরকি। যাদের কথা কেউ বলে না। কিন্তু তাদের কথা আমি কেন বলছি? কারণ হচ্ছে আমি বাংলাদেশের কমিউনিস্ট শহীদদের পরিবারের কান্নাকে ধারণ করি। আমি জুলাইয়ের শহীদদের কান্নাকে ধারণ করি। আমি জামাত ইসলামের শহীদদের কান্নাকে ধারণ করি এবং আমি শাপলা চত্বরের শহীদদের কান্নাকে ধারণ করি। একই সাথে বলে রাখি আরকি, যেটা হচ্ছে যে বাংলাদেশের যে ফ্যাসিস্ট যে পলিটিক্যাল সাইকি আছে, সেটার সাথে আমরা সেই আগস্ট থেকে কিন্তু অপোজ করে আসছি, বিরোধিতা করে আসছি। আমরা বলছি বাংলাদেশের আওয়ামী লীগের আ যে শেখ হাসিনার যে ভূমিকা, শেখ মুজিবের যে ভূমিকা, সেটার আপনার বিচার হবে। সেই ফেসিবাদকে আমরা রাজনীতিতে অ্যালাও করব না। কিন্তু আওয়ামী লীগ ১৯৪৭ সালে কিন্তু এই যে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টিতে ভূমিকা রাখা কিন্তু একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ। সেই দলটি কিন্তু বিএনপি না, সেই দলটি কিন্তু জামাত না। ফলে সেই ৪৭ এর মানচিত্রে আওয়ামী লীগের লোকদের, যারা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা মুসলিম জাতিসত্তাকে ওন করবে, তাদের পরিপূর্ণ নিরাপত্তার সাথে এবং মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার আছে। এটাও কিন্তু আমরা ধারণ করি। এখন সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে আমাদের সাথে মানুষের যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা হচ্ছে আমরা বলব যে আ এটা নজিরবিহীন আরকি। নজিরবিহীন আপনি বলেছেন। কেমন সাড়া পাচ্ছেন বাংলাদেশে? আপনাদের কর্মী সংখ্যা কত? আপনাদের জনসমর্থন কত? সো ফার? আপনারা নতুন দল, আমি জানি সেটা। জি, আমরা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিপ্লবী পরিষদে ২,০০০ এর মতো নেতাকর্মী সম্পৃক্ত আছেন এবং ছাত্রদের মধ্যে এটা আমরা ১,০০০ প্লাস পেয়েছি আরকি। আ আ মুশকিল হইছে যে আমরা তো আপনার স্বাভাবিকভাবে যে এগুনোর যে আমাদের প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে কিন্তু ব্যাহত করা হচ্ছে এবং এটার কিছু, কিছু সামনে আসছে। কিন্তু মূলত হচ্ছে এটা পেছন থেকে আরো বেশি হচ্ছে। আমাদের বিরুদ্ধে একটা সর্বাত্মক আ বলব যে একটা বাধা আমরা পাচ্ছি কিন্তু। অসহযোগিতা পাচ্ছি, অসৌজন্যতা পাচ্ছি। একটা নতুন শক্তির জন্য এটা অত্যন্ত অসুখকর আরকি। জি, আমরা অসহযোগিতার জায়গায় যাচ্ছি। তার আগে একটু সহযোগিতায় যাই। আপনারা কি বাংলাদেশের ডিজিএফআই কোন গোয়েন্দা সংস্থা বা অন্য কোন এজেন্সির সাহায্য বা তাদের পরিকল্পনায় গঠিত হয়েছেন? সেটার কোনো প্রয়োজন নাই। এই কারণে সেটি হচ্ছে উম বাংলাদেশী মুসলিম জাতীয়তাবাদী কনসেপ্ট যেই জায়গায় বিলং করে, সেই জায়গায় যদি কোনো গোয়েন্দা সংস্থার চিন্তাভাবনার যদি একটা মানে আ কি বলবো সক্ষমতা থাকতো, তাহলে সম্ভবত আমাদের এরকম দল তৈরি করার প্রয়োজন ছিল না। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক চিন্তাকে আপনার ধারণ করার সক্ষমতা এখনো তৈরি হয়নি। আচ্ছা। ডিজিএফআই বা অন্য কোন গোয়েন্দা সংস্থার সাথে আপনার সরাসরি যোগাযোগ নাই বা আপনাদের নাই। প্রশ্নই আসে না। এবং আমরা এটা চ্যালেঞ্জ করছি যে কারো যদি যোগাযোগ থাকে তাহলে বলবেন যে আছে। এবং তারা আমাদের টক শোতে আসলে আমি কিছু প্রশ্ন করলে আমি কিন্তু ধরে দিতে পারবো যে যোগাযোগ নেই। আমাদের এতটুক আপনার intellectual বলবো যে ক্যাপাসিটি আছে। যে আপনি আমার নামে মিথ্যা বলবেন, কিন্তু আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে কি বলতেছি, আমাদের যে কি বিশ্ববিখ্যা, আমাদের যে কি জাতীয় আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সেটা তো বোঝার মতো সামর্থ্যের মতো লোক তো এজেন্সিতে নাই। সো কেউ যদি এসে বলে যে, "না, হ্যাঁ, আমরা তাদেরকে আইডিয়া দিছি।" আমরা বলব যে, "বলেন আপনার কি, কি আইডিয়া আছে?" বলতে জি, পারব। আপনাদের আইডিওলজির দিকটা আপনি বারবার সামনে নিয়ে এসেছেন। আমি সেই বিষয়টা বুঝতে পেরেছি। আ বাংলাদেশ ছাড়া আপনি যদি একটু উন্নত বিশ্বে যান, আমি জানি আমি 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 অনেকটাই সিউর জাপানেও সম্ভবত তাই। বা চীনেও সম্ভবত চীন যদিও কমিউনিস্ট পার্টি। বাট আমেরিকার প্রেক্ষাপট যদি দেখি আমরা বা আমরা যদি ইউকের প্রেক্ষাপট দেখি, এখানে কিন্তু আইডিওলজিটা মানুষের কাছে বা ভোটারের কাছে এত বড় কিছু না। তারা দেখে কারেন্ট কর্মসূচিটা কি? কোন পলিটিক্যাল পার্টি, ফর এক্সাম্পল আমেরিকাতে ইমিগ্রেশন একটা বড় ইস্যু। এটা কিন্তু আইডিওলজির খুব বেশি ব্যাপার না। এটা হচ্ছে যে এটা কিভাবে আমাকে বা আমার অর্থনীতিকে ইফেক্ট করবে বা আমার ভবিষ্যৎ প্রজন্মকে ইমপ্যাক্ট করবে। আমরা ক্লাইমেট চেঞ্জ এর দিকে দেখি। তো আ আইডিওলজি বাদে বাংলাদেশের জনগণকে যদি আপনি কর্মসূচির দিক থেকে সম্পৃক্ত করতে চান,
আপনাদের কর্মসূচিগুলো কি বা আপনাদের গোলগুলো কি পলিটিক্যাল পার্টি হিসাবে যেটা জনবান্ধব? এমন কোন কর্মসূচির কথা আপনি বলতে পারবেন? জি, আমাদের ১ম আমরা আশু কর্তব্য হিসাবে দেখছি যে আপনার জুলাই বিপ্লব হয়ে গেছে। এই জুলাই বিপ্লব কিন্তু আপনার ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে বলেছেন যে, প্রত্যেক জাতির ইতিহাসে এরকম সুযোগ ১ বার বা ২ বার আসে। এখন আমরা যারা আপনার ১৯০ বছর কলোনাইজ ছিলাম, অর্থাৎ উপনিবেশ ছিলাম। তারপরে ২৪ বছর আমরা মূলত আ কি বলা যাইতে পারে যে একটা আ টানাপোড়েনের ভিতর দিয়ে কিন্তু হইছে এবং যেটার আপনার আউটকাম হচ্ছে একটা ব্রুটাল আ জেনোসাইড কিন্তু। এই জেনোসাইডের শিকার বাংলাদেশের জনগণ এবং এই জেনোসাইডের শিকার মুসলিম বাংলা সালতানাতের ২য় বৃহৎ জনগোষ্ঠী উর্দুভাষী বিহারি জনগণ কিন্তু। তারা যদিও বিহার থেকে আসছে, বাট এই বিহার কিন্তু মুসলিম বাংলা সালতানাতের মানচিত্রের কিন্তু অংশ কিন্তু। তারা মানে নিজ দেশের মধ্যে শুধু মানে এটাকে বলা যেতে পারে যে ইন্টারনাল ইমিগ্রেশন মাইগ্রেশন হইছে আরকি। তো তারাও কিন্তু ৭১ এ আপনার গণহত্যার শিকার হইছে। এখন আমরা এই যে তারপরে ৭১ এর পরে, ৭১ এর পরবর্তী সময়টাকে আমরা ফ্যাসিবাদ দেখেছি, স্বৈরতন্ত্র দেখেছি, আমরা দুর্নীতি দেখলাম এবং সর্বশেষ যে আপনার নির্মম নিষ্ঠুর যে গণহত্যা দেখছি। ফলে আমাদের মানে গোটা আ মানে বলব যে রাজনৈতিক ব্যবস্থাটা যেইভাবে আপনার ভেঙে গেছে, এটাকে নতুন করে সৃষ্টি করার একটা সবচেয়ে যে এটা মানে বলা আমি যায় আমি নতুন করে সৃষ্টি করার ক্ষেত্রে আসছি। কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন গণহত্যার, বিহারীদেরকে গণহত্যার ব্যাপারে বলেছেন এবং তাদেরকে মুসলিম আ সালতানাতের ভিতর থেকে ইন্টারনাল মাইগ্রেশন হিসেবে বলেছেন। তাদেরকে গণহত্যা যারা করেছে, বাঙালি বা মুক্তিযোদ্ধাদেরকে প্রতি যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তারাও তো মুসলিম। আপনি যদি ২৪ এর গণহত্যার দিকে ইঙ্গিত করে থাকেন, ২৪ এর গণহত্যাটা যারা চালিয়েছে, আপনি যদি আওয়ামী লীগকেই দায়ী করেন, শেখ হাসিনার নেতৃত্বে পাপেটদেরকে দায়ী করেন, তারাও তো মুসলিম। আপনি সেই অংশটাকে কি ওন করছেন? নাকি আপনি শুধু যারা ভিকটিম হয়েছে তাদের কথা বলছেন? না, আমি বলতে চাচ্ছি যে এই যে মুসলমানদের মধ্যে যে পারস্পরিক পরস্পরকে হত্যা, ক্ষমতার জন্য বলেন বা যেকোনো মানে কোনো কিছু পাওয়ার জন্য বা টাকার জন্য, হ্যাঁ? প্রতিপত্তির জন্য আমাদের গোটা মুসলিম বিশ্বেই ইভেন আপনার এই হত্যার ব্যাপারটা দেখবেন যে আপনার জঙ্গিবাদের প্রশ্নেও এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। ঠিক আছে? সো মুসলিম জাতীয়তাবাদের এখানে একটা মানে গুরুত্বপূর্ণ আ প্রমিস হচ্ছে মুসলিম লাইফ ম্যাটার্স। অর্থাৎ মুসলিম জাতীয়তাবাদ সকল সকল দলমতের মুসলমানদের জীবনকে গুরুত্বপূর্ণ মনে করে। ঠিক আছে? এবং এটার সাথে আমাদের বিলিফের অংশ। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা পরিষ্কারভাবে হারাম। পরিষ্কারভাবে। আপনি আমাকে বলছিলেন যে আপনারা কি সশস্ত্র ধারাকে সমর্থন করেন। আমরা মুসলমানদের নিজেদের ভিতরে সশস্ত্র ধারা সমর্থন করি না। এবং যেটা হচ্ছে যে অন্যদের সাথে সেটার ক্ষেত্রে আমাদের রাষ্ট্র আছে, সেনাবাহিনী আছে, যুদ্ধের ব্যাপার তারা করবে। সো আমরা একদম গুরুতরভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যার রাজনীতি সমর্থন করি না। তো এখন আমাদের এখানে যেহেতু মুসলমান হত্যা করছে, সেটাকে কিন্তু আমরা রিকগনাইজ করি। এবং এই সংকটের কারণ কি? এটা রাজনৈতিক, দার্শনিক এবং আমরা বলব যে আ উম স্থানিক যেটা অর্থাৎ ভৌগোলিক প্রেক্ষাপট থেকে এটাকে আইডেন্টিফাই করা এবং এটার জন্য আমরা মূলত হচ্ছে আমাদের যারা তরুণ মুসলিম intellectual রা আছেন, একাডেমিশিয়ানরা আছেন, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই যে কিভাবে এক ভাই আরেক ভাইয়ের হত্যা থেকে বের হয়ে আসতে পারে। সেজন্য আমরা কাজ করতে জি। আগ্রহী। জি, আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছিলেন এবং আপনি বলছিলেন উনাকে কোট করে যে জুলাই বিপ্লবের মতো একটি অপরচুনিটি হাজার বছরে বা শত বছরে একটি জাতির মধ্যে আসে। তো এই জুলাই বিপ্লবের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এই বিপ্লবটি কি আ বিপ্লবের পরে ডক্টর ইউনূসের সরকার কি সঠিক পথে আগাচ্ছে? তারা যে সংস্কারগুলো দরকার ছিল সেই পথ কি বা সেই সংস্কারগুলো কি হচ্ছে বা হবে? আপনাদের পার্টির বা আপনার ব্যক্তিগত অভিমত কি? হ্যাঁ, সেটি হচ্ছে যে আমরা এটি কিভাবে এই বিপ্লবটাকে সম্পন্ন করতে হবে সেই বিষয়ে আ আগস্ট মাসের ৩ তারিখ যেখানে আপনার এক দফা ঘোষণা হইছে, সেই ঘোষণাদাতা আমাদেরই ভাই ব্রাদার যারা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আ নেতা নাহিদ ইসলাম, তারপরে আকরাম হোসেন, আ উম আপনার মাহফুজ আলম আছেন, তারপরে আসিফ মাহমুদ। তো আমরা কিন্তু নাহিদ ইসলামকে হচ্ছে এটা আমরাকে আম আ আমাদের পক্ষ থেকে কিন্তু দেয়া হইছে। যে বিপ্লবটা কিভাবে সম্পন্ন হবে এবং বিপ্লব সম্পন্ন হইতে গেলে কি, কি কাজ করতে হবে। বাট আনফরচুনেটলি তারা সেই ঘোষণাটি দেয়নি। সেই ঘোষণাটি দিলে ডক্টর ইউনূস মূলত হচ্ছেন এই বিপ্লব পরবর্তী আমাদের যে রাষ্ট্রের উনি প্রধান থাকবেন। তার নেতৃত্বে মূলত হচ্ছে আমরা আমাদের সবকিছু গড়ে তুলব।
এটা ছিল কথা। সেখানে শুধু সংবিধান না, আমাদের আ মানে আ রাষ্ট্রের প্রধান এখন কে আছেন আপনাদের ক্যালকুলেশনে? সরকার প্রধান ডক্টর ইউনূস, কিন্তু উনি তো রাষ্ট্রপ্রধান না। রাষ্ট্রপ্রধান মানে হচ্ছেন আপনি আ রাষ্ট্রপতিকে ইঙ্গিত করছেন আরকি। কিন্তু রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা বা কার্যক্রম তো খুব সংকীর্ণ বা নির্দিষ্ট। উনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর আ পরামর্শ ছাড়া খুব বেশি কিছু কিন্তু করার এখতিয়ারও নাই এবং প্রথাগতভাবে করেনও না। আসলে বর্তমান সংবিধান অনুযায়ী আপনার প্রধান উপদেষ্টার তো আসলে পদটি নেই। সো তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দেশ বা রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো এখন আমাদের প্রধানমন্ত্রীও নেই। মানে তাহলে প্রধানমন্ত্রীর ইকুইভ্যালেন্টই তো প্রধান উপদেষ্টা এখন যিনি আছেন আরকি। এটা আমরা ইকুইভ্যালেন্ট করছি আরকি। ধরেন করে রাখছি আরকি। ধরেন যে একটা সূর্যের ইকুইভ্যালেন্ট অনেক বেশি পাওয়ারের একটা বাতি। সেটা আমরা মনে করতে পারি। ঠিক আছে? বাট এটা কিন্তু আপনার ইফেক্টিভ কতটুকু সেটা একটা ব্যাপার আছে। এবং আমরা মনে করি যে ডক্টর ইউনূস আ বাংলাদেশকে যেইভাবে ডেভেলপ করতে পারতেন, সংস্কার করে দিয়ে যেতে পারতেন, উনাকে সেই সুযোগটা দেয়া হয়নি। কে দিচ্ছে না? ডক্টর ইউনূসের এটা সংস্কারের আমি ব্যাপারে বা ডেভেলপমেন্ট এর ব্যাপারে বাধা কোথায় আপনার দৃষ্টিতে? সেখানে আমি একটা জিনিস বলি আরকি যে দেখেন, আপনার বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থাটা আমাদের বুঝতে হবে। এই রাজনৈতিক ব্যবস্থার অধীনে শেখ হাসিনা পালায়া গেছেন। কিন্তু ওবায়দুল কাদের কিন্তু ৩ মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন। আপনারা কি বুঝছেন? শেখ হাসিনা হচ্ছেন আমরা জানি সবচেয়ে পাওয়ারফুল। তো উনি জেনোসাইড এর দায়ে পালিয়ে ভারত চলে গেছেন। কিন্তু এই সিস্টেম এমন একটা সিস্টেম, আ যেই লোকটি বলছে যে দেখামাত্র গুলি করো। মূলত গণহত্যায় যে নেতৃত্ব দিছেন, তিনি কিন্তু বাংলাদেশে ৩ মাস বহাল তবিয়তে ছিলেন। সো এই সিস্টেমটাই এরকম। এটাকে আপনি যদি এটাকে রিকগনাইজ করেন, যা এই পর্যন্ত ঘটছে আরকি। সেখানে আমি বলব যে ডক্টর ইউনূস সাহেব আ উনি অনেক যোগ্য লোক, দক্ষ লোক, এবং ডক্টর ইউনূসকে বাংলাদেশের জায়গা থেকে আমরা দেখি। বাট আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর জায়গা থেকে দেখেন, লিবারেল দুনিয়ার জায়গা থেকে দেখেন, তো উনি কিন্তু একজন আ ১ম সারির গ্লোবাল লিডার। তো তাকে আ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে পাওয়া, সেটা কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে ডিজার্ভ করি না। ঠিক আছে? কারণ আমাদের জনগণ ভোট দিয়ে তো ডক্টর ইউনূস তৈরি করা সম্ভব না। কিন্তু এটা এবং তো রিয়ালিটি। ডক্টর ইউনূস এখন পাওয়ার এ আছেন। তার বাধা কোথায় আপনার দৃষ্টিতে? সে কেন পারছে না বলে মনে করেন? সিস্টেমটা এমনভাবে করা হইছে, সেখানে ডক্টর ইউনূসকে সংস্কার দূরে থাক, উনাকে তো স্বাভাবিক সরকার পরিচালনা করতেই দেওয়া হচ্ছে না। স্বাভাবিক সরকার পরিচালনা তিনি মানে করতে পারছেন না। নির্দিষ্টভাবে বলেন উনি কি করতে পারছেন না? আ নির্দিষ্টভাবে যদি আমরা বলি, শহীদ পরিবারদের জন্য যে বিচারের যে বিষয়টা, সেই বিচার তিনি করতে পারতেছেন না। তিনি আ দ্রব্যমূল্য কমাইতে পারতেছেন না। তিনি আ আ আমরা যে বিপ্লবের যে রূপরেখা দিছিলাম, আমাদের এখানে কয়েকটা বিষয় ছিল যে বাংলাদেশে আপনার আ আ জনগণের উপর একটা সবচেয়ে বড় জুলুম যেটা হচ্ছে আপনার ক্যান্সার, আ ডায়াবেটিস থেকে শুরু করে আ হার্ট অ্যাটাক থেকে শুরু করে অনেক বড়, বড় অসুখ হয়। যেগুলার আপনার একদম গরিব মানুষের কিন্তু এই রোগগুলো হচ্ছে। এবং এই একেকটা রোগের চিকিৎসা করতে যেয়ে একেকটা ফ্যামিলির কয়েকটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। রীতিমতো একটা মিডল ক্লাস আপনার সচ্ছল ফ্যামিলি স্রেফ হচ্ছে আপনার লোয়ার মিডল ক্লাসে পরিণত হচ্ছে আরকি। তো আমরা বলছিলাম যে এইসব চিকিৎসাকে রাষ্ট্রীয়ভাবে আপনার ফ্রি ঘোষণা করতে হবে। এবং বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমাদের এত রাজনৈতিক সংকট সত্ত্বেও আমরা কিন্তু একটা ভাইব্রান্ট ইকোনমি এবং আমাদের অর্থনৈতিক সামর্থ্য অনেক বেশি। বাট এই সামর্থ্য থেকে আমাদের জনগণ কিছু পায় না। তো আমরা আশা করছিলাম যে এই বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইউনূস এগুলা ঘোষণা দিবেন। ডক্টর ইউনূস মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে গির্জা প্যাগোডার যারা আছেন, এই লোকগুলো আমরা এই যে এখানে অনেকে ধর্মের কথা বলি। বাট মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে ধর্ম যাদের দ্বারা পরিচালিত হয়, তারা ভিক্ষুকের সমানে কিন্তু হচ্ছে ইনকাম নাই তাদের। জি। মানবেতর জীবন। জি। আমি আপনার কথাতেই আসছি। আপনি কয়েকটি কথা বলেছেন। এর মধ্যে শহীদদের বিচারের কথা এবং জি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা। আপনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি সর্বময় ক্ষমতা থাকতো, উনি শহীদদের বিচারটা কিভাবে করতেন? ধরেন উনি আ প্রধান উপদেষ্টা না, উনি আপনাদের প্রপোজড রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক। উনি কিভাবে এটা তাড়াতাড়ি করতেন অলরেডি? কি করতে পারছেন না উনি? কিভাবে করতেন? এটা মানে আপনার আমরা যদি এসব বিষয় বলি, আমাদের হইলো আপনার যেহেতু একটা দুনিয়াটা একটা নলেজ বেইস, তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি এটা নিয়ে আপনার কি বলে যে আইডিয়া বা কনসেপচুয়ালি কোনো স্ট্রাগল করার প্রয়োজন নাই। দক্ষিণ আফ্রিকাতে কিভাবে হইছে? নেলসন ম্যান্ডেলা তার দেশকে কিভাবে আপনার যে গণহত্যা থেকে, রেসিজম থেকে
এবং পারস্পরিক বিরোধ থেকে কিভাবে আনছেন। মানে স্রেফ নেলসন ম্যান্ডেলার সাথে ডক্টর ইউনূসের যে পার্থক্যটা সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা নিজেই তো এই স্ট্রাগলটা করেছেন। অনেকদিন জেল খেটেছেন। উনি একটা রাজনৈতিক আন্দোলনকে আম সামনের দিকে নিয়ে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই জুলাই বিপ্লবের সাথে কোনোভাবে জড়িত না। উনি তো একদিনও মাঠে নামেননি। আমরা উনি যদি দীর্ঘ সময়ের কোনো রাজনৈতিক নেতাও না। আমরা যদি সেভাবে দেখি আরকি, ডক্টর ইউনূস মূলত হচ্ছে আজকে যে সরকার প্রধান হইছেন, এটা নিয়ে অনেকে কিন্তু জানেন না। ডক্টর ইউনূসকে উনি সরকার প্রধান তাকে কিন্তু বানানো হইছে একটা আইডিয়ার ভিত্তিতে। সে আইডিয়াটা গ্রো করছে যেদিন তিনি ঢাকার নিম্ন আদালতে লোহার খাঁচায় বন্দী ছিলেন। সেটা কিন্তু আমি লিখেছি। যে আমরা সেটা দেখার পরে আমরা ইয়াং নাগরিকদের মধ্যে কিন্তু এটা বলছি যে এই ডক্টর ইউনূসকে দিয়েই হচ্ছে আমাদের সবকিছু আবার নতুন করে গড়তে হবে। তাকে সরকার প্রদান করতে হবে। ডক্টর ইউনূসের জন্য আপনার ৩ মাস যথেষ্ট ছিল সকল ধরনের বিচারিক প্রক্রিয়াকে হচ্ছে আপনার আ শুরু করার জন্য। আর ৩ মাস যথেষ্ট ছিল হচ্ছে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করার জন্য। ৬ মাসের মাথায় ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে আমাদের জাতিকে একটা সঠিক ট্র্যাকে উঠিয়ে দিয়ে যেতে পারতেন। কিন্তু আ আপনাদের অনেক বিষয় আসলে ব্যাক এন্ডে আছে যেগুলো আমরা সামনে আনতে পারি না। আমাদের ছাত্র বন্ধুদের সাথে আমাদের বিরোধ কি নিয়ে? এটার বিরোধের কথা এখন এবং তারা পাবলিকলি বলতেছেও না যে তাদের সাথে আমরা আমরা কেন আলাদা হয়ে গেছি। মানে বিরোধের কথা যেহেতু এনেছেনই, আপনাদের একটি এটাতে বড় প্রোগ্রাম গিয়েছে শহীদ মিনারে হ্যাঁ, এবং এই শহীদ মিনারে আমি সে জায়গায় আসছি। আমি শুধু এখানে বলে নিই আরকি। ডক্টর জি, ইউনূসকে যখন ৬ তারিখ উপদেষ্টা কথা ঘোষণা করা হয়, অর্থাৎ সরকার প্রধান হিসাবে, আ তার আগে কিন্তু আমরা ইনসিস্ট করছি যে তাকে হচ্ছে রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি করতে হবে এবং তার নেতৃত্বে হচ্ছে একটা রাষ্ট্রপতি শাসিত একটা সরকার হবে। সেই সরকার একটা নতুন সংবিধান করবেন, একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দিবেন এবং হচ্ছে সকল ধরনের বিচার সম্পন্ন করে একটা জাতীয় সমঝোতা তৈরি করে দিয়ে যাবেন। সেটা কিন্তু আমরা বলছি। কিন্তু সংকটটা হচ্ছে যে ছাত্ররা এটা করেন নাই। ছাত্ররা তাকে সরকারের উপদেষ্টা ঘোষণা করার পরে আ বাকি উপদেষ্টাদের কিন্তু নিজেদের মতো করে তারা করছে। এবং সেই উপদেষ্টা পরিষদ বাছাই করার সাথে ডিজিএফআই করছে। অনেক লোক যারা জুলাই বিপ্লবের স্পিরিটকে মোটেই ধারণ করে না। জুলাই বিপ্লবের স্পিরিটের কারণে যাদের বিচার হবে, আমরা যাদেরকে আসামির তালিকায় মনে করি, তারা অনেকেই কিন্তু হচ্ছেন উপদেষ্টা তালিকায় আছেন। উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এবং আপনার এই সংকট থেকে উত্তরণের উপায় কি? হ্যাঁ, এই সংকট থেকে উত্তরণের উপায় আমরা আপনার এই যে শহীদ মিনার যে আমরা বলছি, শহীদ মিনারে আমরা একটা বিষয় পরিষ্কার করে দিছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে একটা রাষ্ট্রপতি শাসিত অন্তর্বর্তীকালীন সরকার আসবে। সেই সরকারের ১ম কাজ হবে অর্থাৎ আগামী জুন মাসে হচ্ছে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এখন আমি এই যে গণপরিষদ সম্পর্কে আপনাদের একটা বিষয় বলতে চাই আরকি। আমাদের বাংলাদেশে আপনার রাজনৈতিক অবিশ্বাস তো আছেই এবং আমি বলব যে রাজনীতি বোঝাপড়ারও প্রচুর ঘাটতি আছে। দেখেন আজকে বিএনপির পক্ষ থেকে যে বলা হচ্ছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য হচ্ছে দ্রুত নির্বাচন চাচ্ছে। তা আপনি দ্রুত নির্বাচন কখন চান? আপনি দ্রুত নির্বাচন চাচ্ছেন হচ্ছে আগামী ডিসেম্বরে। অথচ আমরা বলতেছি যে আপনি জুন মাসের মধ্যে গণপরিষদ নির্বাচন দেন। গণপরিষদ নির্বাচন হলে সেটা হবে কি? একমাত্র নির্বাচিত বডি। একমাত্র নির্বাচিত বডি। সেখানে আপনার এখন যদি ভোট হয়, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বিএনপি পাবে। তো এখন আপনি বলতে পারেন যে বিএনপিকে জাতীয় নির্বাচন না দিয়ে আমরা গণপরিষদ নির্বাচন কেন দিতে বলি? আমরা এজন্য বলি যে গণপরিষদ যে একটা নতুন সংবিধান দিবে, বিএনপি সেই সংবিধানটা কিভাবে করে এটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। যদি গণপরিষদটা ৬ মাস আগে হয়। অর্থাৎ এই জুনে হয় এবং এই গণপরিষদের ভিত্তিতে নতুন নির্বাচন হবে। সো বিএনপি যদি এই নতুন সংবিধান নিয়ে আ এখন যে আমরা যে দেখতেছি তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে চায়, তারা ভারতের সাথে সমঝোতা করতে চায় এবং তারা নতুন সংবিধানের বিরোধী এই যে অনেক ধরনের গণবিরোধী অবস্থান নিছে। সেটা কিন্তু গণপরিষদ হলে এটা বিএনপি নিতে পারবে না। কারণ তাকে জনগণের কাছে যাওয়া লাগবে। সো আমরা বলছি যে ক্ষমতা চূড়ান্ত হওয়ার আগে একটা ধাপ থাকতে হবে যেখানে হচ্ছে ক্ষমতায় যারা যাবেন তারা জনগণের কাছে তাদের অঙ্গীকারকে স্পষ্ট করবেন। সেজন্য আমরা কিন্তু এই জুনে গণপরিষদ চাচ্ছি এবং গণপরিষদ গঠিত হইলে এই গণপরিষদ কিন্তু আপনার বিপ্লবী সরকারের সাথে একটা মানে বলবো যে সরকার হিসাবে কিন্তু জয়েন করবে এবং গণপরিষদ থেকে ইভেন গণপরিষদ থেকে অন্তর্বর্তীকালীন কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সুযোগ আছে। এই গণপরিষদ নির্বাচন শেষে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, বিএনপি কিন্তু
খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতে পারে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতে পারে। এবং এখানে আরেকটা বিষয় বলি, তারেক সেই রহমান সেই সেই প্রধানমন্ত্রী যদি থাকেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকেন, রাষ্ট্রের প্রধান তখন কে? অপারেটিং প্রধান বা প্রশাসনিক প্রধান তখন কে? এখনো কিন্তু হচ্ছে রাষ্ট্রপ্রধান জনাব শাহাবুদ্দিন চুপ্পু। ঠিক আছে? সো আপনার উনি যেহেতু বিদায় নিবেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, তিনি হচ্ছেন আ আ আপনার রাষ্ট্রপ্রধান হবেন। এবং আমরা বলতেছি যে আমাদের এই রাষ্ট্রপতি কিছু নির্বাহী ক্ষমতা থাকবে। তিনি প্রশাসনিক প্রধানকে রাষ্ট্র তো তখন কে পরিচালনা করবেন? চুপ্পু সাহেব অলংকারিক একটা পজিশনে আছেন কিন্তু উনি তো রাষ্ট্র পরিচালনা করছেন না। সেই ক্ষেত্রে আপনার ভাষ্যমতে সে গণপরিষদের ফলে যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন বা বিএনপির পক্ষ থেকে কেউ প্রধানমন্ত্রী হলেন, আ ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকলেন। প্রশাসন বা প্রশাসনিক প্রধানটা বা ডে টু ডে জবটা কে করবে? আচ্ছা, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেটি হয় যে আমরা গণপরিষদ হইলে গণপরিষদ একটা অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করবে। সেই মন্ত্রিসভা হবে নির্বাহী বিভাগের পরিচালক এবং আমরা রাষ্ট্রপতিকে বলছি যে উনি নির্বাহী প্রধান হবেন, রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির কিছু সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে। যেরকম আমরা বলছি যে সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রপতির অধীনে থাকবে। তারপরে আমাদের সাংবিধানিক যে যত প্রতিষ্ঠান আছে, যেরকম আপনার নির্বাচন কমিশন, পিএসসি থেকে শুরু করে সকল ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির অধীনে থাকবে। রাষ্ট্রপতি সেখানে নিয়োগ দিবেন। সেই নিয়োগগুলো আপনারা দেখছেন যে যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগ হইলে সেটা তাদের সিনেটে শুনানি হয়। সেরকমভাবে আমাদের সংসদে শুনানি হবে। সংসদ যদি রিকগনাইজ করে, আ অ অনুমোদন করে তিনি নিয়োগ পাবেন। সো এখানে কিন্তু আপনার পাওয়ারের কিন্তু ব্যালেন্সও হচ্ছে আরকি। এবং আমরা বলব যে এটা এত একটা সুন্দর সিস্টেম হইতো আমরা যদি একটা রাষ্ট্রপতি শাসিত সরকার পাই এবং সেখানে একটা লেজিসলেটিভ অর্থাৎ আমাদের সংসদকে পাচ্ছি আইন প্রণয়ন করার জন্য। এখন কিন্তু যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের বর্তমান সংবিধান হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত একটা ফ্যাসিস্ট ব্যবস্থা। কেউ শেখ হাসিনা না হন, শেখ হাসিনার মতো জেনোসাইড না করেন। কিন্তু ভাই শেখ হাসিনার আগের যে প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদের সরকার নিয়ে কি সমালোচনা নাই? জি। আপনি 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 বলছেন যে আপনি একটা হাইপোথেটিক্যাল বলছেন যে এটা একটু সুন্দর ব্যবস্থা হতো। আপনি কি আশা ছেড়ে দিয়েছেন যে এই ধরনের ব্যবস্থা আর সম্ভব হ্যাঁ, না? আমরা লড়াইয়ে আছি। এই আপনার ভবিষ্যৎ কার্যক্রম বা আপনার দলের ভবিষ্যৎ কর্মসূচি কি? আপনারা যদি এই ধরনের সংস্কার চান বা ব্যবস্থার টোটাল একটা সংস্কার চান, আপনার আগামী ৩ মাসের মধ্যে আপনাদের কর্মসূচিগুলো কি এটাকে বাস্তবায়ন করার জন্য? আমরা আপনাকে আগেই স্পষ্ট করছি যে আমরা একটা অর্গানিক রাজনৈতিক দল অর্গানিকভাবে গঠন করতেছি। সো আমাদের কিন্তু একই সাথে সংগঠন গড়ে তোলা এবং আন্দোলন গড়ে তোলা। আ আ এই ২ টার সাথে হচ্ছে আবার কি আপনার রাজনৈতিক যে আপনার কি বলে কনসেপ্ট যেটা চিন্তাটাকে আরকি সমাজে পৌঁছানো। ৩ টা কাজ আমাদের একই সঙ্গে চলছে। সো আমাদের এখন হচ্ছে সংগঠন বিস্তৃত হচ্ছে। প্লাস হচ্ছে আমরা জুন মাসের মধ্যে গণপরিষদ চাই। সেটার জন্য আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। তো আমরা আশা করতেছি যে আমরা যদি জনগণের কাছে পৌঁছাই দিতে পারি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এবং যেহেতু আমরা মুসলিম জাতীয়তাবাদের সাথে আমাদের কিন্তু বিশ্বাসের সম্পর্ক আছে। আমরা মনে করি ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর দাস। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান সবাই নিজেদেরকে মুসলমানরা নিজেদেরকে ক্ষমতার উৎস মনে করে, আল্লাহকে উৎস মনে করে। তো আমাদের কাজ হচ্ছে একমাত্র হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন এবং আল্লাহ যদি বাংলাদেশের জনগণের তকদিরে সত্যিকার অর্থে একটা মুক্তি রেখে রাখেন এবং সেটা এমন হইতে পারে ২য় বিশ্বযুদ্ধে যে জাপান পারমাণবিক বোমার কারণে বিধ্বস্ত হয়ে গেছিল। হ্যাঁ? জাপানের দারিদ্র্য ক্ষুধা থেকে জাপান বিশ্বের ২য় বৃহৎ অর্থনীতি হইছে। আল্লাহ কবুল করলে আমরা বাংলাদেশও অদূর ভবিষ্যতে পৃথিবীর ২য়, ৩য় বৃহৎ অর্থনীতি হইতে পারি। সো আমাদের স্ট্রাগল করে যাইতে হবে এবং এখানে অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এটি যে তারা রাজনীতি করে কি পান জানেন না। কিন্তু আমরা রাজনীতি করার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমরা আল্লাহর পথে আছি। এবং জি। হচ্ছে যদি আপনারা রাজনীতি করে আল্লাহর পথে আছেন সেটা আপনাদের স্যাটিসফ্যাকশন। আপনার মুসলিম জাতীয়তাবাদী দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যে নৃতাত্ত্বিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা আছে, তাদের রোল কি? তারা কি আপনার দলে অংশগ্রহণ করতে পারে? তাদের অবশ্যই পারে। আপনার সেই ক্ষেত্রে আ আমাদের ধরেন ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আপনার মুসলিম সালতানাত যখন ছিল, মুসলিম সালতানাতের বড় সেনাপতিরা, বড় পদের লোকরা, হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মের লোকরা ছিলেন। এবং এখানে তো আপনার ব্রিটিশ কলোনির আগে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি।
আপনার ওই নালন্দা নিয়ে মিথ্যা কথা বলা হয়, সেগুলো কিন্তু প্রমাণ হইছে। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি কোনো দাঙ্গা করেন নাই। এবং আমরা কিন্তু ভারতের সেকুলার শাসন, বাংলাদেশের সেকুলার শাসন দেখছি। এখানে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কেউই ভালো থাকতে পারে না। কিন্তু মুসলিম সালতানাতে হচ্ছে সম অধিকার, সমমর্যাদা বিশ্বাস করে। শুধু এটা আমাদের সাথে পার্থক্য হচ্ছে এটা, আমরা বলি যে ভাই সবাইকে সমান রাখতে যেয়ে কারো ধর্মীয় পরিচয়কে হচ্ছে মুছে দেওয়া এটা আমরা না। আমাদের আপনি যে মুসলমান এখন যে রাজনৈতিক দল আছে, আপনি গঠন করেছেন। আমি জানি সেটি নতুন রাজনৈতিক দল। কিন্তু অন্য ধর্মের কেউ কি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এখন? আ এখন পর্যন্ত কেউ আসেন নাই। আমাদের এটা চলমান আছে এবং এটা সহজও কেউ না। আসলে কি আপনি তাকে মূল্যায়ন করবেন আপনার দলের? অবভিয়াসলি এবং আমাদের নীতি আদর্শের মধ্যে তার ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে তিনি আমাদের সভাপতিও হতে পারেন। এখানে কোনো জি, সমস্যা নেই। জি। আপনার কি যেই সামনে নির্বাচনটি হবে এই বছরের শেষের দিকে, সামনের বছরের শুরুর দিকে আ আশা করা যাচ্ছে। সেই নির্বাচনে কি আপনার দল অংশগ্রহণ করবে? আমাদের দলের এখন ১ম যে সাংগঠনিক যে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের দলের কমিটি গঠন করা সর্বত্র। করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেওয়া। নিবন্ধন নিতে পারলে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। সেটা আমাদের কিন্তু নির্বাচন আমাদের এখন কিন্তু প্রায়োরিটি না। আমাদের প্রায়োরিটি হচ্ছে সবার আগে জুলাই গণহত্যার বিচার এবং হচ্ছে এই ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার আ অবসান, নতুন সংবিধান। আমরা বিপ্লবটাকে করতে চাই। যদি আমরা এই বিপ্লব এখন করতে সক্ষম না হই, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের সময়, আমাদের লড়াই চলমান থাকবে। যদি কোনো নতুন নির্বাচিত সরকার আসে, তখনও আমাদের সেম দাবিতে আমাদের লড়াই চলতে থাকবে। এবং জি। আমরা এই লড়াইয়ের ভিতর দিয়ে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করা, সরকার গঠন করা এবং জনগণের সামনে আমাদের রাজনীতির ন্যায্যতা প্রমাণ করা। এটা আমরা করে যাবো ইনশাআল্লাহ। জি। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আপনারা অনেক শ্রদ্ধাশীল এবং তাকে সামনে রেখেই আপনারা যেই নির্বাচন বা সরকার ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছেন, তাকে সামনে রেখে আপনি অনেকগুলো কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আপনাদের এই রাজনৈতিক উদ্যোগের ব্যাপারে আম অবগত? উনি কি আপনাদের সাথে যোগাযোগ রেখেছেন এ ব্যাপারে বা আপনারা যোগাযোগ রেখেছেন তার সাথে? এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ডক্টর ইউনূসের যারা সহকর্মীরা আছেন, তারা অনেকেই দীর্ঘ সময় ধরে আমার ঘনিষ্ঠ মানুষ ছিলেন এবং তাদের সাথে আমি ঢাকায় অনেক আড্ডা দিয়েছি, হ্যাঁ? এবং অনেক সময় কাটিয়েছি। তো তারা আমার Facebook তৎপরতা সম্পর্কে জানেন, লেখা পড়েন। এখন আমরা বলতে পারব না যে ডক্টর ইউনূস নিজে Facebook পড়েন কিনা, তিনি মিডিয়ার নিউজ দেখেন কিনা এবং তার সহকারীরা তাকে বলেন কিনা। তবে মানে মিডিয়া Facebook ছাড়া আপনাদের মধ্যে কি one to one বা তার না, সহকর্মীদের সাথে এটা আপনাদের বলতে সহকর্মী বা আপনাদের তবে যোগাযোগ হচ্ছে এই তবে বিষয়ে? তবে ছাত্র উপদেষ্টা যারা, তাদের সাথে আ আমাদের আ আ সরাসরি কথা হয় এবং সরকারের অনেক পলিসি নিয়ে আমাদের মধ্যে কিন্তু পারস্পরিক শলা-পরামর্শও হয় এবং অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে আ কি বলা যেতে পারে এটাকে আপনার ইনডক্ট্রিন তাদেরকে আমরা সহায়তা করি আরকি। অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সরকারকে অতীতে অনেক ক্ষেত্রে সহায়তা করছি আরকি। আ এবং সেগুলো যারা যেহেতু ছাত্র হচ্ছে উপদেষ্টা আছে বা যারা বৈষম্য বিরোধী ছাত্র যেহেতু আন্দোলনের আমাদের একটা রাজনৈতিক সমঝোতা আছে, আমি জি, সবকিছু প্রকাশ করব না। তবে আমি আ আমাদের যেহেতু আ কিছু ঘটনা ঘটছে, সেই প্রেক্ষিতে আমি আশা করি যে আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা তারা বলবেন যে তাদের সাথে আমাদের কি ধরনের বোঝাপড়া, কি ধরনের সম্পর্ক আছে। তাহলে অনেক ধরনের বিভ্রান্তি কেটে যাওয়াটা আবার সুযোগ থাকে আরকি। জি, জি, আপনি ঘটনার কথা বললেন, আমি ঘটনায় চলে যাই। আপনাদের শহীদ মিনারে আ কয়েক সপ্তাহ আগে একটি বড় প্রোগ্রাম ছিল। অনেকটা লঞ্চিং প্রোগ্রামের মতো এবং সেখানে আম আম আ ভিপি নূরের রাজনৈতিক দলের যিনি সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, তার বক্তব্যের পরপরই তার উপর হামলার ঘটনা ঘটে এবং সেটি নিয়ে গ্রেফতার, আ পাল্টা বিবৃতির ঘটনা ঘটে। এর আসল ঘটনাটা কি? আপনি আবার একে নিয়ে আ সার্জিস আলম সমন্বয়ক, অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলমকে দায়ী করেছেন। উনি অস্বীকার করেছেন। আম ফারুক আ হাসান ছাত্রদলকে দায়ী করেছেন। মানে কে আসলে দায়ী? এতগুলো পার্টি এতজনকে আ আঙ্গুলি নির্দেশ করছে। বিষয়টা কি? আপনার মুখ থেকে শুনতে চাই। দেখুন, আপনার ৪ জানুয়ারি জাতীয় বিপ্লবী পরিষদের এটাকে আমরা বলছিলাম অভিষেক উপলক্ষে একটি নাগরিক সমাবেশ আমরা ডাকি। তার আগে ১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসর নামাজের পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমাদের সংগঠনের কিন্তু উদ্বোধন হয়।
এটা একটা মুসলিম কালচার এবং আপনার জানেন যে ১৯০৬ সালে মুসলিম লীগের প্রতিষ্ঠাতে কিন্তু এই মানে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় হয় এবং সেটা হচ্ছে মধুর ক্যান্টিনে হয়। তো আমরা মধুর ক্যান্টিনের চেয়ে একটু বড় স্পেস সবাইকে ধারণ করা এবং আমাদের রিলিজিয়াসলি অনেক বেশি কানেক্টেড হয়। সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমাদের এই আ কি বলে আপনার আনুষ্ঠানিক যাত্রার মানে ভেন্যু তো হিসাবে গ্রহণ করি। তো আমরা এই আনুষ্ঠানিক যাত্রার পরে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা একটা মেসেজ জাতির সামনে দিব। আমাদের অভিষেক অনুষ্ঠানটা কেন্দ্রীয় শহীদ মিনারে হবে আরকি। তো কেন্দ্রীয় শহীদ মিনারের আমরা অনুষ্ঠানের যে আ আ আয়োজনটা ছিল, সেখানে মূলত অতিথি ছিলেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার। জুলাই বিপ্লবের শহীদ পরিবাররা প্যানেল লিস্টে ছিলেন। অর্থাৎ তারা বক্তৃতা করবেন। আমরা তাদের বক্তৃতায় মানুষকে শোনাবো। এবং আমাদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান তিনি হচ্ছে এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে আমাদের যে বিপ্লবী রূপরেখা সেটা প্রকাশ করবেন। তিনি বলবেন এবং আমাদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান হচ্ছে সভাপতিত্ব করবে। এটা ছিল। আমাদের অনুষ্ঠানে আমরা সকল আ আ দলমতের লোকদেরকে দাওয়াত করি এবং জাতীয় নাগরিক কমিটিকে আমরা দাওয়াত করছি। সেখানে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দাওয়াত করছি। দাওয়াতপত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে। তাদেরকে কিন্তু আমরা অ্যাজ এ পার্টিসিপেন্ট দাওয়াত করছি। প্যানেল লিস্ট হিসাবে কাউকে দাওয়াত করি নাই। হ্যাঁ? ফারুক হাসান কিভাবে বক্তব্য দিলেন সেখানে? হ্যাঁ, সেটা আ আম এখন যেটা হচ্ছে যে ওই ফারুক হাসান আমাদের সাংগঠনিক প্রধান শফিউর রহমানকে কমপক্ষে ৩ বার অনুরোধ করেন যে তিনি বক্তৃতা করতে চান। কিন্তু আমাদের জন্য এটা একটা ডিফিকাল্ট ছিল। কারণ হচ্ছে আমাদের এখানে ৩ শতাধিক শহীদ পরিবার আসছে। আপনারা জানেন মাত্র ১৫ জন শহীদ পরিবার বক্তব্য রাখতে পারছে। এখন যেটা হয়েছে যে আমরা কিন্তু এই প্রোগ্রামে আপনাকে একটা জিনিস বলি আরকি যে কোন জায়গা থেকে আমাদের সাথে সমস্যাটা শুরু হইছে। আমাদের এই অনুষ্ঠানের আগে একটা উত্তরাতে একটা প্রোগ্রাম হয়। জাতীয় বিপ্লবী পরিষদের জয়েন্ট কনভেনর রাবেয়া আক্তার আয়োজন করেন। এটি উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে। সেইখানে আপনার প্রায় ১০ থেকে ১৫ জন শহীদ ফ্যামিলির আ লোকজন বক্তৃতা করে। আমি তাদের সবার বক্তৃতাকে লাইভে শুনি। শোনার পরে আমি আমি মানে তাদের যে কান্না দেখে আমি রীতিমতো হচ্ছে স্তম্ভিত হয়ে যাই। তারা বলছেন যে তাদের সাথে মানে এমন একটা ব্যবহার করা হচ্ছে, তারা জুলাই ফাউন্ডেশন অফিসে যেয়ে বসে থাকেন। দিনের পর দিন বসে থাকেন। তারা কারো দেখা পান না, সাক্ষাৎ পান না। মানে বসদের সাথে তারা সাক্ষাৎ করতে পারেন না। এবং তাদের চিকিৎসা, তাদের পারিবারিক অবস্থা খুব খারাপ। এটার প্রেক্ষিতে আমি বললাম যে, "ওকে, আমাদের আমাদের প্রোগ্রামে অভিষেক অনুষ্ঠানে আমরা নিজেরা কিছু বলব না। আমরা শহীদদের কথা জাতির সামনে তুলে ধরব।" সেজন্য আমরা ২৫ টা শহীদ পরিবারকে টার্গেট করি এবং তাদেরকে দাওয়াত করি। কিন্তু ২৫ টা শহীদ পরিবারকে দাওয়াত করার পরে আমরা যেটা দেখি আরকি প্রায় ৭০০ শহীদ পরিবার, ৭০০ শহীদ পরিবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। আমাদের রাবেয়া আক্তার আপার সাথে যোগাযোগ করেন এবং জুলাই ফাউন্ডেশনের সাথে যারা ওখানকার যে আপনার অফিসিয়ালস আছেন, তারা কিন্তু আমাদেরকে ফোন করে বলেন যে, "আপনাদের একটা দাওয়াত কার্ড দেন। অনেক শহীদ ফ্যামিলি যোগাযোগ করতেছে। আমরা তাদেরকে জানাই কিভাবে দাওয়াত দিতে পারি।" ঠিক আছে? তো এখন আমরা ৬০০ মানে ৭০০ র মতো যখন শহীদ ফ্যামিলি পেয়ে গেছি, তখন আমরা কিন্তু রীতিমতো একটা মানে প্রেশারের মধ্যে ছিলাম। যে এত শহীদ পরিবারকে কিভাবে অ্যাকোমোডেট করব? কারণ হচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে শহীদ গুরুত্বপূর্ণ এবং আপনারা খেয়াল করবেন যে শহীদ ফ্যামিলি কিন্তু একটা বক্তব্যে বলেন যে, "কয়েকজন আইকনিক শহীদদের কথা বললে তো শুধু হবে না। তা আমার সন্তানের কথা তো কোথাও বলা হয় না। আমা আ আমাদেরকে তো কেউ জিজ্ঞেস করে না। আমাদেরকে কেউ কোনো সহযোগিতা করে না।" সো আমরা যেটা করছি যে যত বেশি শহীদ ফ্যামিলিকে সম্ভব হয় বক্তৃতা করতে দেব। এবং সেখানে আমাদের কিন্তু একটা পলিসি ছিল যে আপনারা খেয়াল করছেন কিনা যে আমাদের প্রোগ্রামে ওই শহীদ ফ্যামিলি বক্তব্য রাখছেন যিনি মূলত একজন কাজের মহিলা, যিনি হাসপাতালে আয়া। এরকম কিন্তু ফ্যামিলিগুলোকে আমরা বক্তৃতা দেওয়াইছি। বুঝছেন? জি, আমি বলছিলাম সমস্যাটা কিভাবে হলো? হামলার ঘটনা হ্যাঁ, কিভাবে তো ঘটলো? সেটা কেন হচ্ছে যে ঘটলো? আমরা এই শহীদ পরিবারকে দাওয়াত দেওয়ার পরবর্তীতে যখন এখানে প্রায় ৭ শতাধিক হয়ে যায় তখন আমরা ইয়ে করলাম যে ৭ শতাধিকের জন্য আমাদের আয়োজন থাকবে। এখন দেখেন শহীদ পরিবারে কিন্তু নারীরা আছে, শিশুরা আছে, বয়োবৃদ্ধরা আছে। তাদেরকে আপনার গাড়ি দিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের বাসায় পৌঁছে দিতে হবে। এবং তারা যেহেতু আমাদের এখানে দুপুরের প্রোগ্রামটা ২ টার দিকে, তাদের কিন্তু খাওয়াতে হবে। তা আমরা সেইভাবে কিন্তু এরেঞ্জ করছি। ঠিক আছে? সেই অ্যারেঞ্জমেন্ট করার পরে আমরা আপনার ৪ তারিখ সকালবেলা, সকালবেলা সার্জিস আলমের হচ্ছে একটা ভয়েস রেকর্ড পাই। ঠিক আছে? সেটা হচ্ছে যে এই প্রোগ্রামে শহীদ পরিবারকে উনি যেতে নিষেধ করতেছেন। যে এই প্রোগ্রামে আপনাদের যাওয়া যাবে না। কেন? এটা রাজনৈতিক। এখন এখানে আপনার এটা মানে এই ইয়াংরা আমি জানি না কিভাবে এত প্রতারণাপূর্ণ কথা বলে কিভাবে রাজনীতি করবে। আপনারা জানেন যে ৩১ ডিসেম্বর হচ্ছে
কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক কমিটির অনুষ্ঠান হয়েছে। জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল না, রাজনৈতিক সংগঠন না, এবং এই যে তারা যে সেখানে সরকারি শহীদ আফতার মিনারে ছিলেন। জি, হ্যাঁ, জি। তো তাদের প্রোগ্রামে কিন্তু শহীদ পরিবার আসছে, এবং এই আপনার এখানে আপনার ওই যে মুগ্ধর বাবা থেকে আরো কয়েকজন শহীদ ফ্যামিলির বাবা কিন্তু আহ, সার্জিস আলম নিজেও সেখানে ছিলেন এবং উনি তো আ সমন্বয়ক। সেই জুলাই সমন্বয় ফাউন্ডেশন সেক্রেটারি এবং জাতীয় নাগরিক কমিটির উনি নাগরিক মুখ্য কমিটির উনি সংগঠক। মুখ্য সংগঠক, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি আছেন। মানে তাহলে আপনার কি মনে হয় সার্জিস আলম এই ভয়েস মেইল সবাইকে কেন পাঠিয়েছে আপনাদের প্রোগ্রামে না আসার জন্য? কেন? সেটাই আমি আমি এখানে আপনাকে পরিষ্কার করছি, যদি আপনি আমাকে কাইন্ডলি সময় দেন। জি, জি, সেটি জি। হচ্ছে যে আপনার যখন এই বয়সটা পাইলাম, সো আমার বয়স 40, আমি বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা অনেকেই আমার আ সহকর্মী ছিলেন বাংলাদেশে। বিশেষ করে বাংলাদেশে যারা সাংবাদিকতা করেন, তারা আমাকে চিনেন। সো আপনি কি মনে করেন এরকম একটা ভয়েস রেকর্ড আসার পরে এটার মর্ম বোঝার মতো সামর্থ্য আমার নেই? আমরা কি এতটুক মানে ইডিয়ট নাকি? তো তখন আমি বোঝার পরে আমি পিক করলাম। সাথে আমি তখন যোগাযোগ করার পরে আমাদের কিন্তু মনে বললাম যে, "কি অবস্থা? তাহলে শহীদ পরিবার তো আসতেছে না, এটা যে নিষেধ করেছে।" তখন ওই রাবেয়া আপা আমাকে যেটা জানাইলেন যে, ৩ শতাধিক শহীদ ফ্যামিলি বলছেন যে, "আমরা কি জুলাই ফাউন্ডেশনের দাস? আমরা কোথায় যাব না যাব? আমাদের অধিকার হরণ করার কোনো অধিকার কি জুলাই ফাউন্ডেশনের আছে? আমরা যাব।" আমাদেরকে যখন ৩ শতাধিক ফ্যামিলি মানে অ্যাসিউর করছে যে তারা নিশ্চিতভাবে আসবেন, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হইছে, আপনার এটা জাপানের সময় ৯ টা, বাংলাদেশের সময় হচ্ছে সকাল ৬ টা। সেই সময় আমি আরো ২ টি ভয়েস রেকর্ড পাই, এবং সেই ভয়েস রেকর্ড ২ টি হচ্ছে অত্যন্ত সঠতাপূর্ণ, এবং আমি মনে করি যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের উচিত নতুন ধারার রাজনীতি করার সময় একটু চিন্তা করা উচিত যে পাবলিকলি তারা যেই বিষয়গুলো বলে ফেলছে তাতে তাদের কি চরিত্র তৈরি হয়। তারা বলছে যে এই আ শহীদ মিনার প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। এই প্রোগ্রামে কারো যাওয়ার দরকার নেই। আপনি কি মনে করতে পারেন? আমরা আয়োজক। তারা বলে দিচ্ছে জুলাই ফাউন্ডেশন থেকে যে এই প্রোগ্রামটি স্থগিত করা হইছে এবং এই প্রোগ্রামে কারো আসার দরকার নাই। তো এখন তো আমরা মানে এলার্ট হয়ে গেলাম। মনে হচ্ছে তারা আপনাদের প্রোগ্রামটা বানচাল করতে চায়। জি, কেন এবং চায়? এ এ এখন এই বানচালের বিষয়টা আমরা আরেকটু স্পষ্ট হইলাম। আমরা জানলাম যে জাতীয় নাগরিক কমিটি, আপনার নাগরিক কমিটি কাদের দিয়ে হইছে? সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হইছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারা? এখানে তো নানান মতপথের লোক আছে। সো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার জরুরি অবস্থার সময় থেকে হচ্ছে আমি রাজনীতি করে আসছি, এবং আ বিগত সবসময় আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আপনারা জানেন যে আমার পরিচিতি একজন পলিটিক্যাল কমেন্টেটর হিসেবে। সো এখানে আমার নিজের ভাই ব্রাদার আছে না? তো তারা তো আসবে। আমি খবর পেলাম যে হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সভা করে বলে দেওয়া হইছে যে কেউ শহীদ মিনারের প্রোগ্রামে যেতে পারবে না। কেউ শহীদ মিনার প্রোগ্রামে যেতে পারবে না। একইভাবে জাতীয় নাগরিক কমিটির সেক্রেটারি আ আক্তারের সাথে কিন্তু আমার ওই জুলাইয়ের মুভমেন্টের সময় থেকে, যখন হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা পাচ্ছিল না, তারা অসহায় অবস্থার ভিতরে আছে। সেই সময় কিন্তু লজিস্টিক্স সাপোর্ট থেকে শুরু করে সবকিছুতে আমাদের সম্পৃক্ততা। সেই থেকে আক্তারের সাথে আমার একটা সখ্যতা আছে। তো আক্তারকে আমাদের সেক্রেটারি আপনার হাসান আরিফ সহ বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আপনার আব্দুল ওয়াহেদ, তারা যে দাওয়াত দিয়ে আসছেন তাদের অফিসে, সেলফি তুলে আসছেন। তো এখন আমরা তো আশা করতে পারি যে তারা আসবেন। আমাদের কিছু তো হাসি মুখে যেহেতু বরণ করছে। বাট আমরা শুনতে পাইলাম জাতীয় নাগরিক কমিটিতে সিদ্ধান্ত হইছে কেউ শহীদ মিনারে আসতে পারবে না। তো তারা জাতীয় নাগরিক কমিটি আসতে পারবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসতে পারবে না, এবং জুলাই ফাউন্ডেশন কোন শহীদকে আসতে দিবে না। তাহলে এটা কি মিন করে? সহজ বিষয়, এবং আমি এখানে আপনাকে বলব, যখন আমি এখানে এই যে টোকিওতে বসে দেখতেছি লাইভ আমাদের প্রোগ্রামে হামলা হচ্ছে, আমি কিন্তু তখন একজন উপদেষ্টাকে আমি বলছি যে, "আপনাদের এই লোক আমাদের এখানে তো সম্ভবত হামলায় জড়িত।" তখন তিনি আমাকে বলছেন যে, "ভাই আপনার কাছে কি কোনো কিছু আছে?" আমি বলছি, "আমার কাছে তাদের ভয়েস রেকর্ড আছে। আমাদের প্রোগ্রাম যারা বানচাল করতে চাইছে।" আমি ৩ টা ভয়েস রেকর্ড কিন্তু তাকে দেই। দেয়ার পরে আজ পর্যন্ত কিন্তু ওই উপদেষ্টা কোনো নেগেটিভ কোনো কিছু বলেন নাই। "না, তারা জড়িত না এই সেই।" তিনি নীরবতা সম্মতির লক্ষণ হিসেবে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি আরকি। এবং এটা প্রুভ হইছে। তারপরে আপনার দেখছেন যে এখানে আপনার ফারুক হাসানের উপরে হামলা হইছে। হ্যাঁ, ফারুক হাসানের উপর হামলা হইছে। এটা তো খুবই মানে আমাদের প্রোগ্রামে তিনি আসছেন, হ্যাঁ? এবং আমাদের প্রোগ্রামে চেয়ার ভাঙচুর হইছে, মঞ্চ আপনার তছনছ করা হইছে, এবং শহীদ ফ্যামিলির লোকরা ৫ মাস আগে কিন্তু জেনোসাইডের তারা শিকার। তাদের স্বজনরা চলে গেছে। তারা ট্রমাটাইজ হইছে। আপনি প্রকাশ্যে যদি একটা প্রোগ্রামের ভিতরে ভাঙচুর হয়,
একটা তাণ্ডব হয়, তাহলে কিন্তু তারা ট্রমাটাইজ হয়। সেখানে বাচ্চারা ছিলেন। আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের এবং জাতীয় বিপ্লবী পরিষদের আপনার ৯ জন লোক হচ্ছে আহত হইছেন। আমাদের রাফসানজানি তার দাঁত ভেঙে গেছে এবং তারা এমন সামগ্রিক প্রেক্ষাপটে এরকম দেখছেন, রাফসানজানি কিন্তু পিজি হাসপাতালে চিকিৎসা নিছে। মামলা করতে পারে নাই। মামলা করতে যায় নাই। কারণ হচ্ছে আমরা এই হামলার ভিতর দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, আমরা তো মনে করি যে কেউ মামলা করতে গেলে সে লোক গুমও হইতে পারে। তাই না? সে কোন ধরনের হয়রানির শিকার হইতে পারে। তো জি। সেটা করে না। কিন্তু আমি আমি আবারও এই প্রসঙ্গে একটু আসছি যে আপনি একটু বলবেন কাইন্ডলি যে এই সার্জিস আলমের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা আপনাদের প্রোগ্রামটা বানচাল করার চেষ্টা করেছে। আমি যদি কনভিন্সড হই আপনি কি আমাকে বলবেন কেন করেছে? তারা তো অন্য কারো প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করছে না। আপনারা কেন? এটার কারণ হচ্ছে এই জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা নিজেদেরকে ১ম রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিছি। এখন আপনার মানে জুলাই বিপ্লবের মনোপলি যদি বলেন, তাহলে কারা করছে? তারাই তো করছে। আপনার আ জুলাই বিপ্লবের একমাত্র ধারক বাহক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সেটাই তো। এখন আ আমরা যেহেতু বলতেছি এখানে ছিল সর্বস্তরের ছাত্র জনতা। আপনি দেখেন আপনি মনে করেন যে কত মানুষ বাংলাদেশে বিপ্লবে অংশগ্রহণ করছে? ১ কোটির বেশি মানুষ সবাই, অংশগ্রহণ করছে। অলমোস্ট সবাই। জি। তো সেখানে যদি সবাই করে, তো সবাইকে তারা ধারণ করে না। তো তারা যাদেরকে ধারণ না করতেছে, সেইসব মানুষকে যখন সংগ্রহ করে আমরা করতেছি এবং বিশেষ করে হইল সাত আপনার ২,০০০ শহীদ পরিবারের মধ্যে তারা মাত্র আপনার দেখেন ১০ জন শহীদকে কি তারা আইকন হিসাবে হাজির করছে কিনা। তো আমরা সেখানে ৭ শতাধিক বেশি শহীদ ফ্যামিলিকে ধারণ করতেছি, ওন করতেছি। তাদেরকে নিয়ে আসতেছি এবং আমাদের দলে কিন্তু শহীদ পরিবারের লোকরা হচ্ছে কেন্দ্রীয় কমিটি থেকে আ আপনার মহানগর কমিটিগুলোতে পদ পাবে। এবং আমাদের যে রাজনীতি করার কথা বলছেন, আমরা ১ম সেই ৭১ এর শহীদদেরকে যেমন আওয়ামী লীগ ব্যবহার করছে শহীদ ফ্যামিলিকে, আমার নিজের ফুফাতো ভাই কিন্তু একজন শহীদ বুদ্ধিজীবী পরিবার এবং তাদের ফ্যামিলিতে সবাই উচ্চশিক্ষিত। আমার ফুফাতো ভাই ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো আওয়ামী লীগ তো তাকে নমিনেশন দেয় নাই। অর্থাৎ শহীদ ফ্যামিলিকে ইউজ করছে। শহীদ ফ্যামিলিকে কেউ দেয় নাই। এবং এই জুলাই ফাউন্ডেশন বা এই বৈষম্য বিরোধীরা তারাও কিন্তু হচ্ছে শহীদ ফ্যামিলিকে ব্যবহার করতেছে। আর আমরা বলছি আমরা যদি নির্বাচন করি, আমাদের নির্বাচনে প্রার্থী হবে শহীদ পরিবারের লোক। আমাদের ফুল সংগঠন আপনার খাটবে। ধরেন হয়তো ধানমন্ডিতে আমরা একটা কাজের মহিলা শহীদ ফ্যামিলির কাজের মহিলার মাকে হচ্ছে আমি তাকে ইয়ে করব, নমিনেশন দিব। কিন্তু সেটার জন্য আমরা সমাজের সর্বস্তরের জ্ঞানী গুণী মানুষকে সম্পৃক্ত তার জন্য তার কর্মী হিসেবে কাজ করব। সো এটা তো আপনার রাজনীতিতে একটা থ্রেট। আপনার যারা আপনার এই পুরনো ধারার রাজনীতির সাথে অভ্যস্ত এবং পুরনো রাজনীতির হচ্ছে উত্তরাধিকার বহন করে, সেইসব তরুণদের জন্য মাথা নষ্ট হয়ে যাওয়ার বিষয়। আরে আমরা শহীদদেরকে কোনো মূল্যায়ন করি না। তারা পথে, পথে ঘুরে তাদের লিস্ট করি না, তাদের বিচার করি না এবং হচ্ছে দেখেন আপনার শহীদদেরকে যারা হত্যা করছে, তারা সবাই চাকরিতে আছে। তারা সবাই চাকরিতে আছে, তারা পদোন্নতি পাচ্ছে। সেইখানে আইসা শহীদ ফ্যামিলিকে যখন আমরা ক্ষমতায়নের কথা বলতেছি, তখন এটা তো খুব পরিষ্কার যে আমরা কোন জায়গায় আঘাতটা করছি। সেজন্য আমাদেরকে টার্গেট করা হইছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি এবং আপনার দল জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে রিপ্রেজেন্টেশন করার কারণেই এবং এটাকে কোনো একটি দল বা একটি গোষ্ঠী কুক্ষিগত করতে না দেয়ার বিপরীতে আপনাদের এই উদ্যোগের কারণেই কি আপনারা হামলার শিকার হয়েছেন? অবভিয়াসলি এবং সেটা আপনাদের আপনাদের সেটা সেটা কি সার্জিস আলমের নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে এই হামলাটা? আমি আপনার যেহেতু সার্জিস আলম হচ্ছে ওইখানকার দায়িত্বশীল পদের একজন, যিনি সরাসরি হচ্ছে আমাদের বাধা দেওয়ার সাথে জড়িত। যার আমরা প্রমাণটা পাইছি। এবং মানে ইন্টারেস্টিং ব্যাপার হইছে যে আমি জানি না তারা বোকা কিনা অথবা অতি চালাক কিনা। আমরা সার্জিস আলমের বিরুদ্ধে যখন অভিযোগ করছি, আমরা কি বলছি? অভিযোগ। অভিযোগ তো আপনার যেকোনো ভিকটিম কিন্তু অভিযোগ করার রাইট রাখে। তো আমরা অভিযোগ করার পরে প্রমাণটা কিন্তু সার্জিস আলমরা করছেন। খুব ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ? আমি এই যে আজকের এই টক শোর ভিতর দিয়ে আমি আরেকটা বিষয় বলবো। আমি যারা তরুণরা রাজনীতি করতে চায়, তাদেরকে আমি বলব যে আপনি যে বাক্য উচ্চারণ করেন, সেই বাক্য কি অর্থ উৎপাদন করে এবং সেটার মানে উৎপাদন করে এবং সেটা থেকে জনগণের মধ্যে কি পারসেপশন তৈরি হয়, এই বিষয়ে একটু চিন্তা করবেন। আমাদেরকে ১ম এ বলা 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 হইছে কি, সেটা আমাদের গণ অধিকার, আমাদের ছোট ভাইরা আরকি। তাদেরকে যখন অত্যাচার নির্যাতন করা হয়েছে, এই নুরুল হক নুরু থেকে শুরু করে রাশেদ খান, ইভেন ফারুক, তাদের পক্ষে আপনারা জানেন যে অনেক বেশি আমি লিখছি। অনেক বেশি লিখছি। জি। কিন্তু জনাব আনফরচুনেটলি জনাব ফারুক কেন তাহলে ছাত্রদলকে ইঙ্গিত করেছিলেন হামলার পরপর?
এটাই আমি মানে আপনাকে আমি বলতে চাচ্ছি আরকি যে, আমরা তাদের পক্ষে ইয়ে করলাম। তারা এই প্রোগ্রামে সে আক্রান্ত হইছে। কিন্তু সে কিন্তু বক্তব্য দিচ্ছে সাথে, সাথেই তার উপর হামলা হয় নাই। তার সাথে ঝামেলা হইতেছিল, সে ওইখানে বসেছিল এবং সে যখন সিকিউরড ফিল করছে যাওয়ার জন্য, তখন কিন্তু আমাদের নেতাকর্মীরা তাকে সাথে নিয়ে তাকে বিদায় করে দেওয়ার ইয়ে গেছে। সেখানে আক্রান্ত হইলে আমাদের নেতাকর্মীরা কিন্তু তাকে প্রোটেস্ট করার জন্য মানে তাকে আপনার প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেস্ট করছে হামলাকারীদেরকে। ঠিক আছে? সেই সবকিছু তিনি দেখছেন। দেখার পরে তিনি কি মনে করে হুট করে আরকি হয়তো এটা একটা আমি বলব যে আমাদের রাজনীতির একটা স্বাভাবিক ক্যালকুলেশন আছে। ধরেন আপনাকে হামলা করলে আওয়ামী লীগ করবে অথবা বিএনপি করবে। ছাত্রদল করবে অথবা ছাত্রলীগ করবে। তারা ছাত্রলীগের কাছে নির্যাতিত হইছে। এখন ছাত্রলীগ আপনার নাই, আছে কোথায় ছাত্রদল? হয়তো এইটা মনে করেছে বলতে পারে বা কি মনে করে বলছে আমরা জানি না। কিন্তু আমরা বলব এটা দুঃখজনক ব্যাপার হইছে, আপনি যেকোনো সংগঠনের ব্যাপারে যখন কথা বলবেন, ঠিক আছে? আপনি কথা বলবেন, আপনাকে তো জাজমেন্টাল হওয়ার আগে চিন্তা করতে হবে। জি, ছাত্রদল তো আপনার শত্রু না। ছাত্রদল আপনার মানে কিন্তু এই গণ অধিকার সম্ভবত হচ্ছে বিএনপির কোনো একটা মানে বলব যে মোর্চার সাথে আছে। তো তারা একদম হুট করে ছাত্রদলের নাম বলা, এটা তো ঠিক হয় নাই। দেন জি, খেয়াল করবেন তারা ছাত্রদলের নাম বলার পরপরই তাদের একজন নেতা রাশেদ খান এসে বলতেছে এটা জাতীয় বিপ্লবী পরিষদের লোকরা করছে। তখন আমরা জানি যে এই ধরনের কথা আসতে পারে। কিন্তু আপনাকে যদি আইন, কানুন এগুলা কেমন ডিল করা, অর্থাৎ আপনি যদি কনফ্লিক্ট ডিল করতে শিখেন তাহলে আপনি বলতে পারবেন যে, "তোমাকে ভাই আমি কিভাবে জব্দ করতে পারি?" আমরা বলছি, "এইখানে লাইভ ভিডিও আছে কারা হামলা করছে।" ঠিক আছে? তো ভিডিও দেখে হামলাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করুক। ঠিক আছে? তাহলে তো পরিষ্কার হয়ে যায়। যখন এটা হইছে আপনার যখন ভিডিওর বিষয় আসলো, তখন কিন্তু দেখেন এই মানে সবাই ফেঁসে যাচ্ছে। একে, একে ফেঁসে যাচ্ছে এবং হচ্ছে সার্জিস আলমদের সম্পৃক্ততার প্রমাণও বের হয়ে যাচ্ছে। কারণ কারা হামলা করছে? সে হামলাকারীদের নাম, পরিচয় সব কিন্তু বের হইছে। জি। সব আপনাকে একটু এই প্রশ্নটা একটু আরেকটু ঘুরিয়ে যদি করি, একটা গুঞ্জন আছে যে আপনারা যেহেতু নতুন একটি রাজনৈতিক দল এবং আপনাদের ১ম দিকের একটি প্রোগ্রাম হচ্ছে শহীদ মিনারের প্রোগ্রামটি। আপনি বা আপনারা সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি সহ এবং আম আ ভিপি নূরের দল সবাই মিলে একটি কনস্পিরেন্সি করে স্টেজড হামলা করেছেন যেন আপনারা অনেক বেশি মিডিয়া কভারেজ পেতে পারেন। এবং সেটি হয়েছে। আপনারা গত মানে যখন এই ঘটনাটা ঘটেছে ২ দিন ধরে আপনার এই ঘটনাটা আপনার দলের নাম এসেছে, তাদের নাম এসেছে। মিডিয়া টাইমটা অনেক বেশি অকুপাই ছিল এই ঘটনাটা। আপনি কি বলবেন? আমি বলব যে এটা একটা অসুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। কারণ হচ্ছে আপনার আমরা আমি যদি নতুন রাজনীতি করতে চাই, তাহলে আমাকে এজেন্ডা সেট করতে হবে যে আমি মিডিয়ার কাছে আমার কনসেপ্ট, আমার বক্তব্যকে আমি বেশি হাজির করব। ঠিক আছে? অর্থাৎ মিডিয়ায় আমার কথাটা প্রকাশ পাইতে হবে। আমি কি বলতে চাচ্ছি আরকি। আপনি দেখেন যে আমরা শহীদ মিনার প্রোগ্রামে আমরা কি কথা বলছি, আমাদের সেই কথার কোনো রিপোর্ট হচ্ছে? কোনো মিডিয়ায় আসছে? নাই। ব্ল্যাক আউট কিন্তু। অর্থাৎ আমরা ৪ জানুয়ারি যে এই যে জুনের মানে মধ্যে নেগেটিভ প্রচারণাও তো একটা প্রচারণা। যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আমরা নেগেটিভ প্রচারণা দিয়ে সবার কাছে আ হাউজহোল্ড নেম আ হয়ে গেছে। আমরা আপনারা কি এরকম কোন কিছু প্ল্যান আমরা করেছিলেন? আমরা এটাকে দেখি হচ্ছে মূলত ৪ জানুয়ারি জাতীয় বিপ্লবী পরিষদের পুরা প্রোগ্রামটাকে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করা হইছে। এবং আমাদের এখানে যে শহীদ পরিবাররা কত গুরুত্বপূর্ণ কথা বলছে, সেগুলা মিডিয়াতে আসে নাই। কোন পত্রিকা আপনি দেখাইতে পারবেন না, যেগুলা হাইলাইট হইছে। এবং আমরা যে একটা নতুন রাজনৈতিক দল, আমরা কি বক্তব্য দিতে আসছি, যেটার উপর বেস করে আমরা রাজনীতি করব। ভাই আপনি আমার রাজনীতিকে হচ্ছে আপনি জনগণের সামনে তুলে ধরতে দেন নাই। একটা মানে ইনসিডেন্ট এর ভিতর দিয়া। এখন বলতেছে যে নেগেটিভ প্রচার, প্রচার দিয়ে আমি কি করব? জনগণ আমাকে নিয়ে প্রচার করলো, আমাদের নাম জানলো। কিন্তু আমাদের সারবস্তু কি? আমরা কি কথা বলতে আসছি? সেটা যদি মানে ওই যে আমি যেটা বললাম, ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুরুর দিকে অনেক বেশি উদ্ভট কথা বলতেন। এই না, উদ্ভট কথা বলতেন, মিডিয়া অনেক বেশি কভার করত। সবাই তার নামটা মানে মাথায় গেঁথে গেছে। আপনার কি এরকম কোন প্ল্যান ছিল? কিন্তু খেয়াল করে দেখুন, আজকে আমরা যখন এই টক শোতে কথা বলতেছি, তখন কিন্তু আপনি বলছেন যে, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইমিগ্রেশন বিরোধী, মাইগ্রেশন বিরোধী। অর্থাৎ মানে কি? উনার যে একটা কর্মসূচি, উনার যে একটা অবস্থান, সেটা কিন্তু আপনি বলছেন। আপনি কিন্তু এখানে আলাপ করতে যেয়ে বলেন না, উনি উদ্ভট কথা বলছেন। জি, সেম জিনিস। আমি উদ্ভট কথা বলতে পারি, আমি অ্যাটেনশন সিক করতে পারি। বাট সেটা তো আমার বক্তব্যটা প্রকাশ পাওয়ার পরে। ঠিক আছে? তো আপনি আমার বক্তব্যকে ব্ল্যাক আউট করে দিলেন এবং সেখানে এই কনস্পিরেসি তো আমাদের জন্য মানে সুইসাইড করা শামিল। ঠিক জি, আছে? সো এটা জি। একটা বাংলাদেশে একটা দুঃখজনক ব্যাপার হইছে কি?
ধরেন আমরা জানি না আরকি বিদেশি তত্ত্ব নানান কিছু ষড়যন্ত্র তত্ত্ব এগুলা অনেক শব্দ আমরা জানি। কিন্তু এগুলার ইমপ্লিকেশন টা কি সেটা আমরা জানি না। ফলে অনেক কিছু বলি আরকি। জি। এটা দুঃখজনক আরকি। জি। আ আপনি আপনার কথা প্রসঙ্গে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড এর কিছু কথা বলেছেন। আপনি কি আপনার নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলবেন? আপনার পড়াশোনা, আপনার রাজনীতি এই নতুন দল করার আগে আপনার রাজনৈতিক সম্পৃক্ততা কি, অভিজ্ঞতা কি? আচ্ছা, আমার পড়াশোনা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি। আমি বাংলাদেশের আপনার ৭ টি দৈনিক পত্রিকায় কাজ করেছি। ১৫ বছর সাংবাদিকতা করেছি। আপনার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আম যখন পড়াশোনা করি সেই সময় তো আমি সাংবাদিকতায় ছিলাম এবং রাজনৈতিক অঙ্গনে আমার পদচারণা ছিল। অনেক বেশি পদচারণা ছিল। তো আমার সাথে যেটা হয় যে আপনার ২০০৭ সালে যখন জরুরি অবস্থা আসে, জরুরি অবস্থা ভঙ্গ করে ২০০৭ সালের জানুয়ারি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি অবস্থা ভঙ্গ করে যে ১ম মিছিল হয়। আনফরচুনেটলি অর ফরচুনেটলি সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার আ সুযোগ আমার হয় এবং যার ধারাবাহিকতায় আপনার ৭ সালের যে আগস্টের যে আপনার ছাত্রদের যে আন্দোলন হয়, অর্থাৎ ওই আপনারা এটা জানেন যে সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে একটা বিরোধ হয়, সেই বিরোধের আন্দোলনে আমি অন্যতম নেতা ছিলাম এবং তাদের আমি একটা মামলার আসামি হিসাবে ৩ মাস হচ্ছে ফেরার ছিলাম এবং ফেরার থেকে আসার পরে খালেদা জিয়া, তারেক রহমান সহকারে রাজবন্দীদের মুক্তির জন্য টানা ৮ মাস ২০০৮ সালের আগস্ট পর্যন্ত আমার নেতৃত্বে আন্দোলন হয়। সেই কারণে আমাকে বিএনপি সহ আপনার এখন এটা বলা ঠিক হবে না। আ কারণ শেখ হাসিনাও আমাদেরকে চিনতেন আরকি। যেহেতু আমরা সকল রাজবন্দীর মুক্তি চাইছি এবং আ ছাত্রদল, ছাত্রলীগের যখন activities এর মূল্যায়ন হইতো, সেখানে নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন, যেটার আহ্বায়ক আমি ছিলাম, সেটাকে রেফারেন্স টানা হইতো। যে জরুরি অবস্থায় ওরা তো এই কাজগুলা করছে। ঠিক আছে? এদের মতো কিছু করা দরকার। এভাবে আমাদের একটা রাজনীতিতে ইয়ে। তারপরে আমি ২০০০ এই জরুরি অবস্থার পরবর্তী সময়ের যে রাজনীতি, রাজনৈতিক প্রক্রিয়ায় আমি সরাসরি মাঠে ছিলাম না। মাঠে ছিলাম না কারণ হচ্ছে আপনার গত ১৬ বছরের যে নির্যাতন নিপীড়ন হয় এটার কিন্তু ২ টা দিক। একটা হইছে যে কিছু গ্রুপ হচ্ছে ফাইট করতে পারছে। আর কিছু গ্রুপ হচ্ছে হইলো ধ্বংস হয়ে গেছে। তো যাদেরকে শেষ করে দেয়া হইছে, শেষ করে দেওয়া পক্ষের লোকদের মধ্যে আমি একজন ছিলাম। আমাকে যারা স্নেহ করতেন, যারা ভালোবাসতেন, রাজনীতিতে সাপোর্ট করতেন, তাদের অনেকেই শাহাদাত বরণ করছেন। আ তার মধ্যে আমি জনাব ইলিয়াস আলীর কথা বলব। তারপরে আমাকে সবচেয়ে বেশি আ স্নেহ করতেন জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন সাধারণ সম্পাদক শফিউল আলম শফিউল বারী বাবু ভাই। বাবু ভাইকে আপনারা জানেন যে ডিবি পুলিশ ধরার পরে নির্মমভাবে নির্যাতন করে প্রেস ক্লাব থেকে। তার পরবর্তীতে উনি মুক্ত হওয়ার কিছুদিন পরেই কিন্তু মারা যান আরকি। তো আমরা উনাদের ধারার লোক ছিলাম। তো ফরচুনেটলি বেঁচে আছি। বাট বেঁচে থাকার পরেও আমরা একটা পরিবর্তনের মধ্যে কিন্তু আক্রান্ত হচ্ছি আরকি। সো আমরা জানি না যে কোন কাতারে এখন পর্যন্ত থাকতে পারবো আরকি। অ্যা ধন্যবাদ আপনাকে জনাব খোমেনি আহসান। আমরা বলেছিলাম যে আমরা আ ৩০-৪০ মিনিটের একটা ইন্টারভিউ করব। বাট আমরা প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের একটা ইন্টারভিউ করেছি। আমি ব্যক্তিগতভাবে আপনার কথাগুলো এনজয় করেছি এবং আমি আশা করছি দর্শকরাও আ আপনার এই কথাগুলো এনজয় করবেন। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের মুক্তির লড়াইয়ে আপনার আ প্রতিষ্ঠান সহকারে বাংলাদেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা থাকবে। আবারও বিপ্লবী অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি। আ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ জনাব খোমেনি আহসান আহ্বায়ক জাতীয় বিপ্লবী পরিষদের বক্তব্য শুনলেন। উনি বাংলাদেশে যে কয়েকটি নতুন রাজনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে জুলাই এই বিপ্লব পরবর্তী সময়ে তার একটি উদ্যোগের আম রূপকার, প্রতিষ্ঠাতা। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং উনি উনার পার্টির আইডিওলজি হিসাবে যে মুসলিম জাতীয়তাবাদের পুনর্জীবনের কথা বলেছেন সেটি নিয়ে আমরা জানলাম। আমরা জানতে চেয়েছি উনার রাজনৈতিক দলের ইমিডিয়েট লক্ষ্য উদ্দেশ্য কি এবং উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন যে রাষ্ট্র কাঠামোটা বা শাসন ব্যবস্থাটা কিভাবে পরিবর্তন হতে পারে। উনি ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে উনার আশার কথা বলেছেন। উনি একই সাথে আম আ যেই বড় একটি ঘটনা ঘটেছে উনার রাজনৈতিক দল শহীদ মিনারে প্রোগ্রাম করতে যাওয়ার সময়, সেই ব্যাপারে উনার নিজস্ব অভিমতগুলো ব্যক্ত করেছেন। আমরা আশা করছি যে আপনারা উনার থেকে সরাসরি আম আম এই বক্তব্যগুলো শুনে আপনাদের মাইন্ডকে মেক করতে পারবেন এবং উনাদেরকে সমর্থন করা না করার ব্যাপারটি পুরোটাই আপনাদের কোর্টে। আম আজ আজকে এই পর্যন্তই থাকলো এবং আগামীতে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।